দেখছে টুম্পা আন্টি একটা পা সোজা টেনে দিয়েছে, আরেকটা পাকে এরমভাবে ভাঁজ করে ধরে সে মাথাটা নিচু করে হাসতে হাসতে জ্বলছে। তুমি শুধু ভাবো, ভেদ করে ঢুকে যাচ্ছে একটা মানুষরূপী একজন কেউ, তুমি দেখলে মানে তো ওখানে ভয় ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে যাবে। ডাইনিংয়ে সামনে আওয়াজ পায় কোনো বাক্স হয়তো সরে যাচ্ছে, বা তোমার পাথরের মধ্যে কোনো কেউ আওয়াজ হচ্ছে, বা তোমার দরজার নক হচ্ছে, এরকম ধরনের কন্টিনিউয়াস আওয়াজ পেতে থাকে। তখন অমিত আঙ্কেল লক্ষ্য করে কেউ একজন তার পায়ের দিক থেকে উঠে আসছে, উঠে এসে সোজা তার গলাটা চেপে ধরেছে। তার সমানে মনে হচ্ছে তার ঘাড়ে কেউ একটা চেপে রয়েছে, চেপে রয়েছে মানে প্রেশার দিয়ে না সমানে ঘাড়টার মটকানোর চেষ্টা করছে। এইখানে একটা না, দুটো না, 4টে আত্মা, বন্ধু, ওয়াইফ আর নেভি অফিসারটা জানে যে কী জিনিসটা হয়েছিল। ওদের আত্মাটা অতৃপ্ত, মেয়েটার আত্মাটাও অতৃপ্তই রয়ে গেল ও না জানতে। তারপরে কাজ হচ্ছে যখন বাড়ি ভাঙা হচ্ছে পুরো, হঠাৎ একজনের মাথার ওপর ইট পড়ে সে মরে যায়। ঘটনাটা খবরের কাগজেও বেরিয়েছে। শুক্রবারের রাত, আর রাত 9টা মানে হরর মাইন্ডসে হরর পডকাস্ট। আজকের পডকাস্টে আমাদের সাথে আছে সায়ন্তন। সায়ন্তন কোথা থেকে এসেছো? আমি বাগুইহাটি থেকে। সায়ন্তনের কাছে আজকে অনেকগুলি আমরা ঘটনা শুনবো, বাট সেই ঘটনা শোনার আগে আপনাদের, যেটা প্রত্যেকটা এপিসোডে আমি বলি, যে আপনাদের কাছে যদি আপনাদের সাথে ঘটা বা শোনা কোনো ঘটনা থেকে থাকে, তাহলে নিচে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। আমরা সেটাকে শুনবো, তারপর ডেকে নেব আমাদের এখানে। আর একটা জিনিস, সেটা হচ্ছে হরর মাইন্ডস আমাদের বারবারই এখন নতুন করে আমাদের বলতে হচ্ছে যে এটা কিন্তু ইউটিএস না। আপনি চ্যানেলটা দেখতে পারেন, হরর মাইন্ডস বাই শান্তদীপ। তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আপনারা দেখছেন বাট সাবস্ক্রাইব করতে কোথাও ভুলে যাচ্ছেন। নতুন চ্যানেল, মানে সাবস্ক্রাইব করলে আমরাও একটু বুস্ট পাই। সায়ন্তন, এবার তোমার কাছে আসি। তো আজকে কি ঘটনা এনেছো তুমি? আজকে আমার মায়ের সাথে ঘটা একটা ঘটনা এনেছি, পুরো অথেন্টিক বলতে গেলে। একটু নতুন ধরনের ঘটনা তোমরা পাবে। তাহলে শুরু করি? হ্যাঁ, একদম। আচ্ছা, আমি তখন প্রায় 2.5 বছর, আমার নিজের বাড়ি বলতে আমরা ভাড়া বাড়িতে থাকতাম, সেটা হচ্ছে বাগুইহাটি হেলাবরতলাতেই। আর আমার দিদাবাড়ি ছিল হচ্ছে গড়িয়াতে, কালীবাজার। তো আমার দিদাবাড়ি যেখানে, মানে মা ওখানে বড় হয়েছে, তো মায়ের সাথে সাথে যারা বড় হয়েছে তার মধ্যে দিয়ে একজন বেস্ট ফ্রেন্ড ছিলেন, একদম পাশেই থাকতেন, তার নাম হচ্ছে টুম্পা আন্টি। ঠিক আছে, আমি টুম্পা আন্টি বলেই চিনতাম। তো তখন বয়স একদম যখন ছোট, তখন তার বিয়ে হয়ে যায়, খুব জোর 1 বছর বিয়ে হয়েছে। তো ওই 1 বছরের মধ্যে তার সাথে অনেক ঘটনা ঘটে আর কি শ্বশুরবাড়িতে। যেরম ধরে নাও, তার শাশুড়ি কোনো সময় কিছু করতো না, কিন্তু যে ননদ ছিলেন, সেই ননদ সবসময় একটা অদ্ভুত কথা তাকে বলতে থাকতেন, বিকজ টুম্পা আন্টি প্রচণ্ড সুন্দর ছিলেন। তুমি যদি ধরো আমাদের ইন্দ্রাণী হালদার যদি চেনো অ্যাক্ট্রেসকে, একদম ডিটো তার মতন দেখতে ছিল। ঠিক আছে, যেরকম গায়ের রং একদম ফর্সা ধবধবে, আর যেহেতু এত সুন্দর দেখতে ছিলেন, আর তার ননদ খুব একটা সুন্দর ছিলেন না। অ্যাকচুয়াল কথা হচ্ছে এটা, তার জন্য অনেক রেসিজম তার উপর দিয়ে যায়। ঠিক আছে, তো সেরকম হাজব্যান্ডও অনেক সময় বলতো যে তুমি আসার পর থেকে আমার জীবনে আর শান্তি নেই। এরকম আর কোন ওয়াইফের আর শুনতে ভালো লাগে? তো এরকম যেতে 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 1 বছর হয়েছে, অনেক মেন্টাল টর্চার হয়েছে, অনেক মাঝে মাঝে ফিজিক্যাল টর্চারও হতো। তো এরকম না ভালো লেগে একদিন সে বাড়ি ফিরে যায়। তো বলে আমি 1 মাসের জন্য বাড়িতে যাচ্ছি, আমি আসবো, আবার ফিরে আসবো। তো সে বাড়ি চলে যায়। এবার বাড়িতে গিয়ে যেরকম একটা ডিপ্রেসড মানুষ অ্যাকচুয়ালি থাকে না, দেখবে সবসময় মুখের মধ্যে হাসি। ঠিক আছে, মানে তুমি বুঝতে পারবে সে একটা কিছু দিয়ে যাচ্ছে, কিন্তু তার মুখে হাসি। ঠিক আছে, তো মুখে হাসছে, কিছু করছে। এক্স্যাক্টলি ঠিক 15 দিন পর, বাড়ি ফেরার 15 দিন পর, তার মাথায় একটা অদ্ভুত চিন্তা আসে। কী চিন্তা? যে তাকে কিছু একটা করতে হবে। কী করতে হবে আমি আগে বলছি। একদম সেই দিনটা ছিল সম্ভবত শুক্রবার সকাল 10টা প্রায়। টেবিলে বসে টুম্পা আন্টির মা সবজি কাটছে, যেরকম সব বাড়িতেই হয়।
তার ভাই চেয়ারে বসে আছে, যথেষ্ট বড় তখন, চেয়ারে বসে রয়েছে। আর আমাদের ওই বাচ্চাদের হয় না রকিং চেয়ারগুলো একদম ঘোড়ার শেপের, সেই রকিং চেয়ারগুলো নিয়ে টুম্পান্ডি খেলছে। অ্যাকচুয়ালি মেন্টালি একটুখানি বাচ্চাদের মতন ছিল, সেরমভাবে খেলছে, দুলে 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 খেলছে, ভালো, খুব ভালো মতন কথা বলছে মায়ের সাথে, খুব ভালো মতন ভাইয়ের সাথে মিশছে, কিন্তু তার মনে যে কী চলছে কিন্তু কেউ জানে না। এইবারে সেই বেসিনের নিচে কেরোসিন রাখা থাকতো, বা কেরোসিন দিয়ে না আমরা অনেক সময় ঘর মুছি, বা আমাদের দৈনন্দিন জীবনে লাগে আর কি, ঠিক আছে। ঘর মোছা হয় কারণ ওই পিঁপড়ে ঠিপড়ে অনেক সময় হলে কেরোসিন দিয়ে ঘর মুছলে চলে যায়, ঠিক আছে। তো সেই কেরোসিনের বোতলটা নিয়ে টুম্পান্ডি সোজা বাথরুমের দিকে হাঁটা মারে, এমনভাবে হাঁটা মারে যে বাঁ দিকেই রাখা ছিল, কিন্তু জারটা কিন্তু বাঁ দিকেই ছিল, আর বাঁ দিকেই কিন্তু সবাই বসে রয়েছে, সবাই চলে যায়। এমনই কপাল যে কেউ দেখেও নি যে কেরোসিনের জারটা হাতে করে নিয়ে যাচ্ছে। তুমি ভাবো, এত সুন্দরভাবে হেসে খেলে একটা মহিলা, মানে 1 বছর হয়েছে তার বিয়ে, তার এখনও কোনো বাচ্চা নেই, কিছু নেই, সে এগিয়ে যাচ্ছে কেরোসিন তেল নিয়ে, কিছু তো একটা কারণ আছে, তার কষ্ট জীবনে তো কিছু একটা আছে। গিয়ে যায় বাথরুমে, দেশলাই নিয়ে যায়। তো এবার বুঝতেই পারছো কী করতে চলেছে। তো কেরোসিনটা যে নিয়ে গেছে কেউ দেখে পর্যন্ত নি, বাঁ হাতে নিয়ে গেছে, আর বাঁ দিকেই সবাই কিন্তু বসে। তো নিয়ে যাওয়ার পরে প্রায় 10-15 মিনিট পরে একটা পোড়া পোড়া গন্ধ। তখন টুম্পান্ডির মা টুম্পান্ডিকে ডেকে বলছে, এই টুম্পা দেখ তো কোথায় পোড়া পোড়া গন্ধ আসছে। তো দেখছে কোনো সাড়া নেই। এবার উঠে দেখছে যে বাথরুমের দরজায় একটা ঝলসানো আলো। ঝলসানো আলো কখন হয়? আমরা এখন গায়ে আগুন দিয়ে দিচ্ছি, একটা আলো বেরোচ্ছে, আমাদের আগুন জ্বলছে গায়ে। দরজাটা যখন খোলার চেষ্টা করে খুলছে না, ভিতর দিয়ে লকড। এবার ভাইকে ডাকা হয়েছে, টুম্পান্ডির ভাইকে, টুম্পান্ডির বাবা ছুটে এসছে, কোথার দিয়ে কি হয়ে গেল। দরজা ভাঙা হয়, সবাই মিলে দেখছে টুম্পান্ডি একটা পা সোজা টেনে দিয়েছে, আরেকটা পাকে এরমভাবে ভাঁজ করে ধরে সে মাথাটা নিচু করে হাসতে হাসতে জ্বলছে। তুমি তাহলে ভাবো তার কষ্টটা। হাসছে সে, আর সাথে গায়ে আগুন জ্বলছে দাও দাও করে। কোনো মতে তাকে জল দেওয়া হয়, কাপড় দিয়ে জড়িয়ে ঠড়িয়ে দেওয়া হয়, ততক্ষণে অলরেডি বার্ন্ড, প্রায় 90% বার্ন্ড। হসপিটাল নিয়ে সঙ্গে সঙ্গে দৌড়ানো হয়। হসপিটালে অলরেডি বলে দেওয়া হয় যে বাঁচানো ইম্পসিবল। তবে যে ছিলেন আর কি, হয়তো খুবই সুন্দর ছিলেন, তখন তার ভাই একটা ফটো দেখায় যে দেখুন পুরো অ্যাক্ট্রেসদের মতন দেখতে ছিলেন। আমার দিদির শ্বশুর বাড়ির জন্য আজকে এই জিনিসটা হয়েছে, যদি আমরা জানতাম জিনিসটা, কিন্তু স্টেপটা নিতে পারিনি টাইম মতন, তাই জন্য আজকে হয়তো দিদিকে হারিয়ে ফেলবো, এই জিনিসটা হয়। তো যখন মারা যায়, রীতিমতন মারা যাচ্ছে, যেদিনকে মারা যায় সেদিনকে শনিবার, আর আমি ছিলাম দিদার বাড়িতে, আর মা ছিল হচ্ছে আমাদের ভাড়া বাড়িতে, যেখানে আমরা বাগুইহাটিতে থাকতাম। আর বাবা করতো তখন নাইট ডিউটি, সেন্ট্রাল গভর্নমেন্টে জব করতো, বাবা নাইট ডিউটি করতো। তো মা ঘুমের মধ্যেই স্বপ্নে দেখছে যে টুম্পা আন্টি আমাদের কোলাপসেবল গেটটাতে এরমভাবে ধরে বলছে মাকে যে ওরা না আমাকে বাঁচতে দিল না, আমি মরে গেলাম। তো মায়ের ঘুমটা ধূপ করে ভেঙে উঠেছে। কী হয়, একটা প্রিয় মানুষ যদি চেনাশোনা কেউ মারা যায় তাহলে আমাদের একটা খারাপ তো লাগবে। এবার মায়ের একটুখানি স্যাড হয়েছিল, মা একটুখানি, যে কি একটা স্বপ্ন দেখে নিলাম এরম ভোরবেলায়, হঠাৎ করে কি বললো টুম্পা এসে। তো মা আবার কাজের মধ্যে ঢুকে গেছিলো সকালবেলা উঠে, তো কিছু ভাবেনি। কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে, গায়ে আগুন দিয়ে সে মারা গেছে, সেই জিনিসটা আমার মামা বলেছিল দিদাকে যে বলবে না রিঙ্কিকে, কারণ রিঙ্কি প্রচণ্ড একটা শখে চলে যেতে পারে। তো তাও আমার দিদা যেহেতু মেয়ে জানিয়েছে জিনিসটা, যে বলিস না মনাকে, আমার মামার নাম মনা, বলিস না মনাকে যে তোকে আমি বলেছি, কিন্তু টুম্পা এই করেছে, টুম্পা আর নেই। তো মা এই শকিং নিউজটা শুনে, শখ কিন্তু মরার জন্য হয়নি, কিন্তু বলছে আমাকে টুম্পা আজকে সকালেই স্বপ্ন দিয়েছে যে ওরা আমাকে বাঁচতে দিল না, আমি মারা গেছি। তখন দিদাও বলছে যে তোকে কি তাহলে শেষ দেখা দিয়ে গেল? তো মা বলছে সেটা আমি তো জানি না। ঠিক দ্বিতীয় দিন, তখন আমি ফিরিনি, আমার এখনও মনে রয়েছে, দ্বিতীয় দিন যখন বডিটা এনেছিল, আমি দিদার কোলে ছিলাম, আর দিদা আমাকে একটা লোহার একটা, মানে কি বলবো, একটা বলের মতন জিনিস ধরিয়েছিল। হয় নাকি লোহা ধরলে নাকি আবার এনার্জি অ্যাট্রাক্ট করে না, ঠিক আছে। তো জানি না আমি সেই জিনিসটা সত্যি নাকি। তো এইবারে দ্বিতীয় দিন মা ওইখানে, তাও একা, বাবা বিকেলবেলা বেরিয়ে যেত। তো মা সমানে বলতো দিদাকে ফোনে যে
ঘরটায় না কেমন একটা ছমছমে ব্যাপার রয়েছে, যে আমি জানি না স্বপ্নটা দেখেছি বলে যে ভয় লাগছে, কিন্তু একটা ছমছমে ব্যাপার রয়েছে, আমি বুঝতে পারছি না যে কী হচ্ছে। তো দিদা বলছে যে না ঠিক আছে, তুই স্বপ্নটা তো দেখেছিস, ও এরমভাবে মারা গেছে, তুই হট করে ও দেখা দিয়েছে তোকে, তো ভুলে যা, ও তো যেখানে যাবার চলে গেছে। মা ভুলে যাচ্ছে, কিন্তু মায়ের মাথা থেকে না বেরোয়নি যে টুম্পা আন্টি ওরমভাবে সুইসাইড করতে পারে। তো দিনের পর দিন চলে গেল, ওরকম ব্যাপারটা হচ্ছে। মা প্রায়ই স্বপ্ন দেখতো যে মাকে এসে বলছে আমায় বাঁচতে দেয়নি, কিন্তু তুই আমার সাথে চল, ওরা বাঁচতে দেয়নি তো কী হয়েছে, তুই আমার সাথে চ, আমার তোকে দরকার, তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমরা একসাথে থাকবো। মায়ের তখনই ঘুমটা ভেঙে যেত। মা সেই নিয়ে আস্তে আস্তে চিন্তাভাবনায় পড়ে যেত যে কী ধরনের স্বপ্ন দেখছি। তো তখন 1 মাস 1.5 মাস পর এরকম চলতে থাকে। 1 মাস 1.5 মাস পর আমরা আমাদের নতুন বাড়িতে শিফট করে যাই, যেটা আমাদের নতুন বাড়ি চলছিল সেটাতে আমরা শিফট করে যাই। এবার আমাদের বাড়ির বর্ণনাটা দিই। মেন গেট থেকে ঢুকেই ডান দিকে ডাইনিং, আর ডাইনিংয়ের সাথে অ্যাটাচ কিচেন, ঠিক আছে। আর বাঁ দিকে ছিল হচ্ছে আমাদের 2টো বেডরুম। একটা বেডরুম বলতে গেলে ওখানে টিভি দেখতাম আমরা সবাই বসে, আরেকটা হচ্ছে যেখানে আমরা ঘুমাতাম। তো আর একদম সোজা গেলে বাথরুম, সোজা গিয়ে বাঁ দিক গেলে বাথরুম। তো এইবারে মা যখন কাজ করতো সকালে, আমাদের নতুন ঘরে বুঝতে পারতো কেউ না কেউ একটা রয়েছে, মানে পিছন দিকে কেউ একটা চলে গেল, কেউ একটা পাশে এসে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। এরমভাবে চলছে চলছে চলছে। ঠিক 1 থেকে 1.5 মাস পর আবার টুম্পা আন্টি স্বপ্ন দেয়, তুই চল আমার সাথে। থেকে কী করবি? তো মা ঘুমের মধ্যেই বলতে শুরু করে, আমার তো হাজব্যান্ড রয়েছে, আমার বাচ্চা রয়েছে, আমাকে থাকতে হবে। বলার পরে মা উঠে বসতো। তারপর এরকমও চলতে থাকে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ। ঠিক 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পরে যখন মায়ের রাত্রেবেলা ঘুম আসতো না, তখন তাই জন্য মা টিভি দেখতো, 2:30 3টে অবধি টিভি দেখতো। দেখতে দেখতে আমাদের যে ডাইনিংয়ের জানলাটা, সেই জানলাটা দিয়ে স্পষ্ট দেখতে পেত টুম্পা আন্টি হেঁটে জানলাটা ভেদ করে ঢুকে যাচ্ছে। মানে তুমি শুধু ভাবো, ভেদ করে ঢুকে যাচ্ছে একটা মানুষরূপী একজন কেউ, তুমি দেখলে মানে তো ওখানে ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু মা জাস্ট রিমোটটাকে এরমভাবে নিয়ে শুয়ে থাকতো, আর চোখে টুম্পা আন্টির দিকে তাকিয়ে থাকতো। টুম্পা আন্টি ঠিক এসে এরমভাবে এসে দাঁড়িয়ে থাকতো মায়ের সামনে, কিছু বলার একটা চেষ্টা করতো সমানে। 1.5 সপ্তাহ 2 সপ্তাহ কেটে গেল। কেটে যাবার পরে মায়ের সাথে কথা বলা স্টার্ট করে। তুমি যদি কনজিউরিং সিরিজটা দেখো, কনজিউরিং 1-এ ছিল 3টে স্টেপ, ভূত ধরার বা পজেশনের 3টে স্টেপ। ঠিক মায়ের সাথে 3টে স্টেপ হচ্ছিল। মা ফার্স্টে স্বপ্ন দিয়ে শুরু করে, তারপরে এবার দেখতে শুরু করে, তারপরে নিয়ে যাবার পালা আর কি, ঠিক আছে। তো দেখতে দেখতে কথা বলতে শুরু করেছে মায়ের সাথে। আমি জানি না মা কিভাবে ভয় পায়নি যে একটা মৃত ব্যক্তি মায়ের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু মা তার সাথে কথা বলছে। যখন টুম্পা আন্টি এসে দিব্যি দিনের বেলা তো এসে ঢুকে যাচ্ছে, তখন মাকে এসে বলছে চল না, তুই দেখ সামনে গ্যাসের সামনে আগুন জ্বলছে, আগুন ধরিয়ে নে না শরীরে, দেখ না কিছুক্ষণ পরে আমার ঘরে চলে আসবি। কিন্তু মা সমানে বলতো না, আমার পরিবার রয়েছে, আমি ছেড়ে কোনো সময় যেতে পারবো না। কিন্তু এই এফেক্টটা মায়ের আস্তে আস্তে ব্রেনে করতে থাকে। এবার আস্তে আস্তে লাস্ট স্টেজে ঢুকছে, পজেশন হচ্ছে। তো মা না আস্তে আস্তে ডিপ্রেস হওয়া শুরু করে। বাড়ির মধ্যে অল টাইম একটা নেগেটিভ এনার্জি, আমরাও ফিল করতাম যে একটা নেগেটিভনেস ঘুরে বেড়াচ্ছে। যেরকম পজিটিভ ছিল একটা নতুন বাড়ি, একটা পজিটিভনেস ব্যাপার থাকবে, সেরম কিছু না। বাবা থাকতো না অর্ধেক টাইমে, আমি আর মা, তখন আমার তো ছোটো, আমি তখন ডে স্কুলে সদ্য ভর্তি হয়েছি। মা নিয়ে আসতো, নিয়ে যেত। তারপর থেকে আমি খুব একটা আমি বুঝিনি, যেহেতু ছোটো ছিলাম তখন, ভূত বলে আমার কিছু ধারণা ছিল না, যদি গল্প শুনতে খুব ভালোবাসতাম। তো এইখান থেকে মা যখনই বাবার সাথে কিছু কথা বলতে যেত, তখনই কিছু না কিছু একটা ঝামেলা বাধ্য, কিছু না কিছু একটা। যদি ধরো খাটের ওপর একটা পেনও পড়ে রয়েছে, সেই পেনটা কেন পড়ে আছে সেইটা মা খুব ওভার রিঅ্যাক্ট করতো, পেনটা কেন পড়ে থাকবে। সেইখান থেকে যেত যে আমি এক্ষুনি সুইসাইড করে নেব, আমার আর থাকার ইচ্ছে নেই, আমি এক্ষুনি সুইসাইড করে নেব। তো এরমভাবে বাবা অনেকবার বুঝিয়েছে, দেখো তোমার কি কিছু অসুবিধা হচ্ছে, তুমি আমায় বলতে চাও কী হচ্ছে। সেটা মা কোনো সময় বলেনি, উল্টো একটা ঝগড়ার পরিবেশ ক্রিয়েট হচ্ছে বাড়ির মধ্যে, একটা নেগেটিভ এনার্জি ঘুরে বেড়াচ্ছে রীতিমতন। মাঝে মাঝে বাবা যখন বাথরুম করতে উঠতো, যখন বাবা বাড়িতে থাকতো, রবিবার দিন শনিবার দিন করে ছুটি থাকতো, যখন বাবা বাড়িতে থাকতো তখন উঠে বসতো মা,
উঠে বসে সমানে কথা বলতো, কিছু বিড় করে কথা বলে যাচ্ছে, মাঝে মাঝে জোরে জোরে বলতো আমি যাবো না, তুই চলে যা এখান থেকে। তখন বাবা উঠে মাকে ডাকতো, কী গো কার সাথে কথা বলছো? তখন ওই হয় না একটা হু করে উঠে ব্যাপার, কী হলো, এই জিনিসটা মায়ের মধ্যে ছিল। তো এরম হতে 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 একদিন বাবা যখন বাজারে বেরোবে, তখন মানে রবিবার দিন বাজারে বেরোচ্ছে, তখন মায়ের সাথে ভীষণ একটা ঝামেলা হয়। কী নিয়ে না, বাজারের ব্যাগ নিয়ে। বুঝতে পারছো তো কোথায় কানেক্ট হচ্ছে? এইবারে বাবা যখন বেরিয়ে যায়, তখন মা বাড়িতে বসে আছে, আমি খেলছিলাম। তো বাবা যখন বাজার করে ফিরছে, তখন দেখছে মা অলরেডি ফ্যানের মধ্যে ফাঁস বাঁধছে গলায় দড়ি দেবে বলে। তো সঙ্গে সঙ্গে বাবা বাজারের ব্যাগ ট্যাগ ফেলে সঙ্গে সঙ্গে ছুটে আসে, বলে এই রিঙ্কি, মানে মায়ের আমার ডাক নাম রিঙ্কি, এই রিঙ্কি কী করছো? তখন ওই আবার কী করছি, এরকম একটা ব্যাপার, কী করছি কিছু করছি না। তখন দেখছে সামনে ফাঁস ঝুলছে, বলে আমি তো এরকম কিছু করতে যাইনি। বলছে তুমি নিচে নামো। এবার নিয়ম আছে যেটা দিয়ে তুমি ধরো একবার বললে যে আমি ফাঁসি দেবো, গলায় দড়ি দেবো, সেই যে জিনিসটা বাঁধলে সেই জিনিসটাকে নিয়ে বাড়ির বাইরে জ্বালিয়ে দিতে হয়, নাহলে সেই জিনিসটা টেনে নেবে তোমায়। ঠিক সে বাবা জ্বালিয়ে দিয়েছে বাড়ির বাইরে। তখন আমার মা বলে, দেখো আমার স্বপ্নে বা আমার রিয়ালিটিতে রোজ টুম্পা এসে না দাঁড়িয়ে থাকে, টুম্পা আমাকে বলে তুই চল আমার সাথে, আমার ভালো লাগে না, কিন্তু আমি ওকে কিছু বলতেও পারি না, আমি বললেও যায় পর্যন্ত না। তো বাবা তখন রিয়াক্ট করে যে এটা কতদিন ধরে হচ্ছে? মা বলে প্রায় 6-7 মাস হয়ে গেছে হচ্ছে জিনিসটা। তো অফকোর্স এতদিন পরে বলছে অনেকটা লেট হয়ে গেছে। তো তাও আমাদের এইবারে বাগুইহাটিতে একজন গুরুদেব থাকতেন। অনেকজন যারা বাগুইহাটির বাসিন্দা তারা আনন্দময়ী মায়ের মন্দিরটা চিনবেন। তো সেইখানে আমরা যেতাম, আমাদের গুরুদেব ছিলেন। তো তাকে কল করা হয়, বলা হয়, আমি দাদু ডাকতাম, আমি দাদু বলেই রেফার করব। তো তাকে ডাকা হয় আর বলা হয় যে মায়ের সাথে কী কী হচ্ছে। তো দাদু আমার একটা বই দেয়, একটা আনন্দমায়েরই বই দেয়। আসলে তিনি দীক্ষা নিয়েছেন মা কালীর। তো তিনি একটা আনন্দময়ী মায়ের একটা বই দেয়। সেই জিনিসটা মাকে বলে 1 মাস ধরে পড়তে, বইটা বলে 1 মাস ধরে তুমি পড়বে। প্রত্যেকটা সপ্তাহ, মানে 1 মাসে 4 সপ্তাহ, 4 সপ্তাহে কিছু না কিছু ঘটবে। সেটা পজিটিভ দিকেও যেতে পারে, নেগেটিভ দিকেও যেতে পারে। ঠিক আছে, আশা করি পজিটিভ দিকে যাবে। তো মা বই পড়া শুরু করলো, রোজ ঠাকুর দিচ্ছে আর বইটা এক পাতা করে পড়ছে, বা 1 পাতা 2 পাতা 3 পাতা করে পড়ে চলেছে। এবার প্রথম সপ্তাহ টুম্পা আন্টি সবসময় এসে মায়ের সামনে দাঁড়াতো। প্রথম সপ্তাহ তো তাই দাঁড়িয়ে আসে, সমানে এসে মাকে বলে যাচ্ছে যে তুই চল আমার সাথে, তোর থেকে এখানে কোনো কাজ নেই, তুই চল, দেখ তুই যেটা করতে গেছিলি খুব ভালো কাজ করছিলি, কিন্তু করতে দিল না আমি জানি, কিন্তু তুই কর জিনিসটা। তো মা তখনও বলে যাচ্ছে জিনিসটা আমি করবো না, ঠিক আছে তুই চলে যা এখান থেকে, আমার তোকে পছন্দ হচ্ছে না আর। তো সে যায়নি। এইবারে মা সমানে দেখতো যে সে যেখান দিয়ে আসছে সেটা একটা জোড়া ওয়াশরুম, মানে অনেকজনে জানবে যে জোড়া ওয়াশরুম আর জোড়া পায়খানা যেইটা, সেইখানে নেগেটিভ এনার্জিদের বাস থাকতে বাধ্য। ঠিক আছে, তো অনেকজন ওইখানে ভয় পেয়েছে, যদিও অনেকজনই ভয় পেয়েছিল, অনেকজনকেই দেখা দিয়ে দিয়েছিল ভুল করে, আনইনটেনশনালি যেটা হয়ে যায়। তো সে সেইখান থেকে বেরিয়ে মায়ের কাছে আসতো। দ্বিতীয় সপ্তাহে এবার আমরা ঢুকছি। দ্বিতীয় সপ্তাহে যখন টুম্পা আন্টি মায়ের কাছে এসে দাঁড়ালো, মা চোখটা খুলে দেখছে যে মায়ের ঠিক হাঁটুর সামনে একটা সাদা শাড়ি, সাদা লাল পেড়ে শাড়ি পরে একজনকেও এতটা ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে, এতটা ঘোমটা দিয়ে। তো টুম্পা আন্টি তখনও বলছে, দেখ আমাদের মধ্যে যে এসছে আমি তাকে চাই না আমাদের মধ্যে, তুই আমার সাথে চল, আমাদের দলটা ভারী হবে, তুই খুব সুখে থাকবি, তুই এখানে সুখে থাকবি না, আমি তোকে বলে দিচ্ছি, তোকে ওরা পরে মেরে দেবে। তো মা বলছে, না আমাকে কোনো সময় কেউ এরা মারতে পারে না, আমাকে খুব ভালোবাসে, তাই জন্য এরা আমার জন্য কিছু লড়ছে। তো এরম তর্ক বিতর্ক টুম্পা আন্টি আর মায়ের মধ্যে দ্বিতীয় সপ্তাহে চলেছে। তৃতীয় সপ্তাহে যদি দেখি তাহলে আমাদেরকে দাদু বলে দিয়েছিল যে তুমি দেখবে যে মহিলাটা তোমার হাঁটুর সামনে আছে সে তোমার কোমরের সামনে আসবে, আর টুম্পা তোমার সাথে আর কোনো কথা বলবে না, শুধু ওর সাথে কথা বলবে। ঠিক তৃতীয় সপ্তাহে তাই হয়। তার সাথে এমনভাবে কথা বললে ভুল, ঝগড়াটা হয়। আমরা যেরকম হয় না, এই তোকে দেখে নেবো আঙুল তুলে এরকম, সেই জিনিসটা ওদের মধ্যে চলে। মা কিন্তু কোনো সময় ওই যে শাড়ি পরে মহিলাটা, তার মুখ কোনো সময় দেখতে পায়নি, কিন্তু বুঝতে পেরেছিল কোনো একটা ভয়াবহ সামনে দাঁড়িয়ে রয়েছে।
তো তাদের মধ্যে ঝামেলা হতে থাকে, 1 সপ্তাহ চলেই গেছে। চতুর্থ সপ্তাহে দাদু আমাদেরকে বলেছিল যে যে মহিলাটা রয়েছে তোমার কোমরের সামনে, সে তোমার মাথার সামনে যাবে, টুম্পা চলে যাবে পুরো তোমার পায়ের গোড়ালির সামনে, তারপরে আমাকে কল করবে, তারপরের কাজ আমার। চতুর্থ সপ্তাহে ঠিক সেটাই হলো। তাও ওদের মধ্যে এখনও তর্ক হয়েই চলেছে। কী তর্ক হচ্ছে সেটা মাও জানে না, আর কেউ জানে না। আমরা দেখতে পেতাম না, আমরা ছাড়ো, আমি ঘুমাতাম, বাবা মাঝে মাঝে দেখতো যে মা উঠে নারে জেগে বসে রয়েছে। তো মা সমানে দেখছে ওদের মধ্যে ঝামেলা হয়ে চলেছে, বেড়ে চলেছে। চতুর্থ সপ্তাহের পরের দিন, মানে আমরা 5th উইকে ঢুকেছি, তখন মা দেখে যে কেউ নেই সামনে, না উনি রয়েছে না টুম্পা আন্টি রয়েছে। কিন্তু অ্যাট সার্টেন মোমেন্টে দেখছে টুম্পা আন্টি আবার ঢুকছে। তখন মা আবার ভয় পেয়ে যায় যে তাহলে কি যে ছিলেন, যিনি ভগবানের রূপে ছিলেন, তিনি কি হেরে গেলেন? সেটা তো হতে পারে না। টুম্পা আন্টি মায়ের সামনে এসে বলে যে আমি চলে যাচ্ছি, কিন্তু তুই যখন যাবি তোকেই আমি নিয়ে যাব, আমি তোর আশেপাশেই সবসময় থাকবো, কিন্তু তুই যখন আমার মানে যাবি অন্য দেশে, তখন আমি তোকে নিয়ে যাব। সেই জিনিসটা মায়ের একটু খারাপ লাগে যে টুম্পা আন্টি নাকি এমনভাবে জিনিসটা বলেছিল যে একটা ডিট্যাচমেন্ট এসে গেছে তার সাথে। তো মা বুঝতে পেরেছিল। এবার আমাদের হয় যে বেস্ট ফ্রেন্ডের সাথে অনেক দিন পর দেখা হচ্ছে, যে একটুখানি মনটা খারাপ থাকে, বা অনেক দিনের জন্য আমরা বাইরে চলে যাচ্ছি। তো মা তখন একটাই জিনিস ভেবেছিল যে আর কোনো সময় দেখতে পাবো না, চলে যাচ্ছে, আমার ভালো হচ্ছে ঠিকই, কিন্তু আর কোনো সময় আমি দেখতে পাবো না। এই জিনিসটা বলে যাওয়ার পরে দাদুকে যখন জানানো হয়, দাদু বলেছিল ও আশেপাশে থাকবে কি বলেছে, তখন মা বলেছিল হ্যাঁ, বলেছে তাহলে আরও কিছু করতে পারে, তা আমি এবার বাকিটা আমি দেখে নিচ্ছি। তারপর থেকে সেই দিনকে দাদু মা কালীর কাছে সাধনায় বসেছিল, তারপর থেকে কোনো দিন আর টুম্পা আন্টিকে এখনও বুঝতে পারেনি, এখনও দেখতেও পাইনি। সে আমি জানি না আশেপাশে আছে নাকি, বিকজ যে জোড়া পায়খানাটার কথা বলেছিলাম সেটা এখন ভেঙে দেওয়া হয়েছে, সেটা এখন নেই। সেখানে ভাড়া বাড়ি আরও বড় করে হয়ে গেছে, এবার সবার আলাদা আলাদা 3-4টে করে এখন ওয়াশরুম রয়েছে। তো সেইখানেও আমরা কোনো টের পাই না, বা আমরা কোনো শুনতেও পাই না। সেইখানে যারা ভয় পেয়েছিলেন তারা এখন ভয় পাচ্ছে, বা আমার মায়েরও এখন কোনো নেগেটিভ এফেক্ট বা কিছু এখন নেই। সেই জিনিসটা আমাদের পরিবারে একটা বিশাল এফেক্ট পড়েছিল, যে টুম্পা আন্টি ইনকেস যদি আর কিছুদিন থেকে যেত তাহলে হয়তো মা সোজা কিছু একটা করে ফেলতে পারতো, কিন্তু সেই জিনিসটা হয়নি আলটিমেটলি। তো এইটাই ছিল আমার ফার্স্ট ঘটনা, যেটা একদম আমার পরিবারের সাথে ঘটেছিল প্রায় অনেক বছর, আমার 19 বছর আগের ঘটনা এটা প্রায়। না, এই ঘটনাটা একটু অন্য রকমের। মানে সাধারণত আমরা পজিশনের ঘটনা একটু অন্য রকমের শুনি, আঘাত দেয় বা এরকম কিছু, বাট এটা একটু অন্য ধরনের, যেখানে একটা বেস্ট ফ্রেন্ড তার আর এক বেস্ট ফ্রেন্ডকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। বাট আমি বলবো ভগবানের অশেষ কৃপা যে সেই সময় তোমাদের গুরু, তুমি যেনাকে দাদু বলছো, তিনি এত বড় উপকারটা করেছেন। নয় যে সিচুয়েশনগুলো তোমার মায়ের সাথে হচ্ছিল, কোনো দিন কিছু একটা ঘটে যেতেই পারে। হ্যাঁ, সত্যি ঘটে যেতে পারতো। আর সেটা হয়তো কোনো সময় আমরা মানে আমি বুঝতে পারতাম না, আমি হয়তো মাহীন হয়ে যেতাম, আমি হয়তো সেটা এটা একদমই বলো না, কৃপা, এটা একদমই বলো না। তাহলে এবার তুমি তোমার সেকেন্ড ঘটনা যেটা এনেছো সেটা বলো। হ্যাঁ, তো আমার প্রথম ঘটনাতে ওই দাদুর উল্লেখ করেছিলাম না, তো তিনি তো আমাদের গুরুদেব ছিলেন। তো তার সাথে রিলেটেড আরেকটা ঘটনা আমি তোমায় বলতে চলেছি, ঠিক আছে? আমাদের বাগুইহাটিতেই ওইখানে একটা ফ্ল্যাট আছে, মুনলাইট অ্যাপার্টমেন্ট বলে, জর্দাবাগানে। যদি জর্দাবাগান এরিয়ার কেউ দেখে থাকে তাহলে চিনবে, মুনলাইট অ্যাপার্টমেন্ট, কাঞ্চন মেডিকেলের ঠিক পাশে। তো আমাদের গুরুকুলের একটা ফ্যামিলি, বলতে পারো প্রায় এটা 10 বছর আগের ঘটনা, তো সেইখানে ফ্ল্যাটটা নিয়েছিলেন। এবার কোন ফ্ল্যাটটা? মুনলাইট অ্যাপার্টমেন্টের ফার্স্ট ফ্লোর। তুমি যদি এখনও কোনো সময় যাও দেখবে সেই ফার্স্ট ফ্লোরটা ফাঁকা। আমি অল টাইমই দেখি ফার্স্ট ফ্লোরটা ফাঁকা, যদিও বা কেউ আসে 1-1.5 মাসের বেশি টিকতে পারে না। এবার সেই ফ্ল্যাটটাই আমাদের গুরুকুলের একজন নিয়েছিলেন। তো অমিতা আঙ্কেল এবং তার ওয়াইফ আর তার ছোট্ট একটি মেয়ে ছিল। তো সেই 3 জন তারা ঢুকেছিলেন ফ্ল্যাটে। তো কম দামে তখন ফ্ল্যাটটা পেয়ে গেছিলো। এবার আমরা কখনো নিজেদের কোয়েশ্চেন করি না, যে অনেক সময় কম দামে বাড়ি, কম দামে ফ্ল্যাট আমরা পেয়ে যাই, কেন পাচ্ছি সেটা কিন্তু কোয়েশ্চেন করি না। অনেক সময় হয়
মানে কিছু একটা ডিফল্ট বা ফল্ট কিছু একটা রয়ে গেছে ফ্ল্যাটের মধ্যে। অনেক সময় হয় এই ভৌতিক ব্যাপার, ঠিক আছে? তো এখন যেটা বলতে চলেছি সেই ফ্ল্যাট নিয়ে, তো ওরা ঢুকেছিল যখন ওদের ঠিক লেগেছিল, কিন্তু তুমি দেখবে যেইখানে নেগেটিভ এনার্জি থাকে সেইখানে তুমি না একটা স্মেল পাবে, মানে একটা মাংস পচা মাছ পচা একটা স্মেল তুমি পাবে অল টাইম। তো তারা যখন ঢুকেছিল ফার্স্ট টাইম এসেছিলো, তাদের নাকেও এসেছিলো। তো অনেক দিন ধরে যেরকম ফ্ল্যাটটা পড়েছিল সেই জন্য ওরা কিছু গায়ে নেয়নি, যে স্মেলটা আসছে কেন, ভেবেছিল পরিষ্কার পরিচ্ছন্ন করলে স্মেলটা চলে যাবে। কিন্তু আনফর্চুনেটলি স্মেলটা থাকে, পরিষ্কার করা হয়, সব কিছু করা হয়, স্মেলটা থাকে। তো গৃহপ্রবেশের পরে ফার্স্ট দিন মানে ফার্স্ট নাইট যেটা থাকে তখন কিছু হয়নি, বাট ডাইনিংয়ে যেইখানে তখন তো আনপ্যাক করেনি, তখন ওরা কিছু ডাইনিংয়ে সমানে আওয়াজ পায় কোনো বাক্স হয়তো সরে যাচ্ছে, বা তোমার পাথরের মধ্যে কোনো কেউ আওয়াজ হচ্ছে, বা তোমার দরজার নক হচ্ছে, এরম ধরনের কন্টিনিউয়াস আওয়াজ পেতে থাকে। এবার মাথায় আসে যে হয়তো ইঁদুর, নতুন বাড়িতে ঢুকেছি, ইঁদুর থাকতে পারে। পেস্ট কন্ট্রোল তখন হয়নি, তখনকার দিনে খুব একটা পেস্ট কন্ট্রোল হতেও না, যা করতাম আমরাই করতাম, আমার ঝাড়ু ঝাঁটা নিয়ে যা থাকতো আমরাই করতাম। তো ভেবেছে এখনও ঠিক মতন পরিষ্কার হয়নি, হলে ইঁদুর টিঁদুর থাকলে চলে যাবে। নেক্সট দিন মানে সেকেন্ড ডেতে সমানে দেখছে ওদের যেই মেয়েটা ছিল সেই মেয়েটা বারান্দার দিকে তাকিয়ে বসে রয়েছে, আর অমিত আঙ্কেলের ওয়াইফ তাকে খাওয়াতে আসছে, আর সে সমানে বারান্দার দিকে তাকিয়ে এরম এরম করছে, মানে ভিতরে আসার জন্য কাউকে ডাকছে। তো তখন অমিত আঙ্কেলের ওয়াইফ মানে ওর মা জিজ্ঞেস করে যে কাকে ডাকছিস তুই? বলছে ওই তো বারান্দায় দেখো না একজন দাঁড়িয়ে আছে। তো ওকে তখন বকা হয়, দূর কে দাঁড়িয়ে আছে, ভুলভাল জিনিস বলছে। আমাদের মধ্যে কিন্তু মানে ওদের মধ্যে কিন্তু তখন নেই যে পিওর সোল, বাচ্চা যত থাকবে, মানে আমরা যত ছোট থাকবো, যত বাচ্চা থাকবো, তত আমরা পিওর সোল। আমরা তো পরে পাপ করতে করতে পাপে মগ্ন হয়ে যাই, তাই জন্য আমাদের সোল যেটা থাকে সেটা পিওর থাকে না। বাচ্চা যত থাকবে সে তত পিওর, সে তত তোমার এনার্জিস দেখতে পাবে, সেটা পজিটিভ হোক কি নেগেটিভ, সেও কিন্তু এনার্জি দেখতে পাচ্ছিল, ঠিক আছে? সেই কথাটা কিন্তু সে একবারও ভাবেনি। তো ফার্স্ট হিন্ট এখানেই পেয়ে গিয়েছিলো, যদিও অনেকটা হিন্ট এটাই ছিল, কিন্তু ওরা থাকা কন্টিনিউ করে। সেই কথাটা ভুলে যাওয়ার পরে ঠিক থার্ড কি ফোর্থ নাইটে যখন তারা ঘুমোচ্ছে, তখন অমিত আঙ্কেল লক্ষ্য করে কেউ একজন তার পায়ের দিক থেকে উঠে আসছে, উঠে এসে সোজা তার গলাটা চেপে ধরেছে। এবার আমরা এই জিনিসটাকে স্লিপ প্যারালাইসিস বলে থাকি। স্লিপ প্যারালাইসিস হলে দেখবে আমরা কোনো সময় হাত পা মুভমেন্ট করতে পারবো না, আমাদের ব্রিদিং প্রচণ্ড ফাস্ট হয়, ঠিক আছে? প্রচণ্ড ফাস্ট হয়, মানে মনে হবে এক্ষুনি আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে বা কিছু একটা হয়ে যাওয়ার চেষ্টা মানে হতে পারে। তো আমরা কন্টিনিউয়াস চেষ্টা করি ওটাকে ভেঙে ওঠার, ঠিক আছে? তত এনার্জি আমাদের লাগে। যখন সে আর কি করে আওয়াজ একটা করছে, তখন তার ওয়াইফ পাশ থেকে উঠে বসে, যে আওয়াজটা কোথা দিয়ে আসছে দেখে অমিত আঙ্কেলই আওয়াজটা করছে, পুরো বডি স্টিপ হয়ে গেছে, আর সে শুয়ে সমানে করেই যাচ্ছে। হলো, তখন ডেকে দেয় তাকে, কি হয়েছে? তখন বলছে আমি তো জেগেই ছিলাম, কিন্তু আমার মনে হলো পায়ের উপর থেকে কেউ এসে আমার গলাটা চেপে ধরেছে। আমরা ফার্স্টে ভাবি ভুল, এরমভাবেই ভুল ইগনোর করে আমাদের ক্ষতিটা হয়। তৃতীয় রাত এরমভাবে কাটে। ঠিক চতুর্থ রাতে সমানে দেখতে পাচ্ছে খাটের এদিক থেকে ওদিক আর এদিক থেকে এদিক সমানে হেঁটে যাচ্ছে কেউ, একটা ছাওয়া সমানে এদিক হেঁটে যাচ্ছে, আর কনস্ট্যান্ট ওদের দিকে তাকিয়ে থাকছে যে কতক্ষণ শুয়ে থাকবে। একটা অস্বস্তি তোমার হবে, তুমি যদি শুয়ে থাকো, একটা যদি আননোন পার্সন কেউ তোমার দিকে তাকিয়ে থাকে, তোমার একটা অস্বস্তি হবে। তা ওদের অস্বস্তি হতো, ওরা কোনো মতে ঘুমাতে পারতো না। এটা জেনে আরও অস্বস্তি হতো যে সেই ব্যক্তির যেটা ঘুরে বেড়াচ্ছে সে কিন্তু কোনো মানুষ না, সে কিন্তু একটা কী বলে একটা ছাওয়া ঘুরে বেড়াচ্ছে সবসময়, ঠিক আছে? আর তাদের মাঝে মেয়েটা ঘুমোচ্ছে। ওদের একটা ভয় ছিল যে যদি মেয়েকে কোনো ক্ষতি করে ফেলে তাহলে তো হয়ে গেল। হলো, এরমভাবে কাটলো, এক সপ্তাহ কাটলো। ওদের এমন অবস্থা করেছিল ভয় দেখিয়ে, মানে রীতিমতন রান্না করছে, তোমার পিছনে মনে হচ্ছে কেউ একটা চলে গেল, সাথে একটা স্মেল ফলো করছে, মানে ধরো ডান দিক থেকে বাঁ দিক যাচ্ছে, একটা স্মেল ডান দিক থেকে বাঁ দিক সেই সেম টাইমে যাচ্ছে। তো এই জিনিসগুলো হবে কেন? কিছু তো একটা রয়েছে। সেই জিনিসগুলো মাথায় রেখে 1 মাস পরে, প্রায় অনেক লেট, তখনও অনেক লেট, 1 মাস পরে
ওই দাদুকে ডাকা হয়, যে আমাদের কেসটা, আমার মায়ের কেসটা যে হ্যান্ডেল করেছিল তাকে ডাকা হয়। তো বলে যে আমাদের ফ্ল্যাটে এরম এরম জিনিস হচ্ছে, এরম এরম ঘটনা ঘটছে, আমরা ঘুমোতে পারছি না, এমন আমাদের অবস্থা করেছে যে আমরা যদি ওয়াশরুমে যাই আমরা দুজনকে ধরে ধরে ওয়াশরুম যাচ্ছি, মানে কোলে আমাদের বাচ্চাকে রেখে 3জন একসাথে থেকে ওয়াশরুম যাচ্ছি, মনে হচ্ছে যদি আমরা কেউ এক্ষুনি আলাদা হই এক্ষুনি আমাদেরকে কাউকে না কাউকে মেরে দেবে। ভালো কথা, এরমভাবে দাদু ঘটনাটা শুনলো। তো দাদু বলল ঠিক আছে আমি তোদের বাড়িতে যাব, তো বৃহস্পতিবার দেখে যাব। বৃহস্পতিবার একদিন দাদু আসে। তো তার আগে দাদুর একজন আর কি বললো শিষ্য, একমাত্র সে নারী শিষ্য ছিল, সে এসছিল তাদের বাড়িতে। সে যখন আসে তাদের বাড়িতে ঢোকে, এবার বাচ্চাটার সাথে খেলছে, এটা কি হয় বাচ্চারা খুব ফ্রেন্ডলি হয়, খেলছে। তার সমানে মনে হচ্ছে তার ঘাড়ে কেউ একটা চেপে রয়েছে, ঠিক আছে, একটা চেপে রয়েছে, মানে চেপে বলতে উঠে বসে নেই, কিন্তু কেউ একটা প্রেশার দিয়ে না সমানে ঘাটটা মটকানোর চেষ্টা করছে। কিন্তু সে যেহেতু দীক্ষা পাওয়া, সে শিষ্য, তার শরীর কিন্তু বাধা, ঠিক আছে, কিছু করতে পারছে না তাই জন্যে। কিন্তু তাও অনেকক্ষণ পরে, প্রায় আধ ঘন্টা, প্রায় পিঠ ব্যথা হয়ে গেছে পুরো, তখন ওয়াশরুমে গিয়ে দেখছে পুরো ঘাড় থেকে পিঠ পর্যন্ত এরম গোল করে আঁচড়ের দাগ, সোজা না এরম গোল করে, মানে আঁচড়টা পড়েছে যখন উঠতে গেছে তখন আঁচড়টা এরমভাবে পড়ে গেছে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো দেখে, যখন দাদু আসে সেই জিনিসগুলো দেখে দাদু না দেখতে পেতো যে কে কোথায় রয়েছে, মানে কোনো যদি স্পিরিট বাড়িতে থাকতো, বা স্পিরিট বাদ দিয়ে কেউ যদি ভালো পজিটিভ এনার্জিও থাকে সেটাও দাদু দেখতে পেতো এবং বলে দিত যে পজিটিভ এনার্জি কোনো ক্ষতি করবে না, উল্টো তোদের ভালো হবে, থাক। নেগেটিভ এনার্জি হলে সেটাও বলে দিত যে তোদের নেগেটিভ এনার্জি আছে, ক্ষতি করতে চলেছে। দাদু যখন এসে খাটে বসে তখন সেম জায়গায় যেখানে বাচ্চাটা দেখেছিল সেইখানে দেখছে একটা লাল নাইটি পরে একটা মেয়ে চুল খোলা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, তার কিন্তু মুখ দেখা যাচ্ছে না, মুখ কিন্তু অস্পষ্ট, ঠিক আছে। তো দাদু এইবারে যে বাচ্চারা ছিল তাকে ডেকে বলে তুই বারান্দায় কাউকে দেখতে পাচ্ছিস? তো বললো হ্যাঁ ওই তো আন্টি দাঁড়িয়ে আছে। বলছে আন্টিকে ডাকতো। তো আন্টিকে ডাকছে যে আন্টি আসো না আসো না, তুমি তো খেলো আমার সাথে, দাদুর সাথেও খেলবো, আসো। তো সেখান দিয়ে বোঝা গেল যে সে কিন্তু মেয়েটার কোনো ক্ষতি করছিল না, যা ক্ষতি করছিল সেটা হচ্ছে অমিত আঙ্কেল আর তার ওয়াইফের, ঠিক আছে। তো সে কিন্তু আসেনি, সে কিন্তু একটা রাগের দৃষ্টিতে দাদুর দিকে তাকিয়ে রয়েছে, আর দাদু কনস্ট্যান্ট তার দিকে তাকিয়ে রয়েছে, একটা ক্ল্যাশ এরম মধ্যে সৃষ্টি হলো। তো দাদু বলল ঠিক আছে আজ বৃহস্পতিবার, তোর বাড়িতে আমি আবার শনিবার আসছি, তো তুই 1 কেজি শুকনো লঙ্কা, কিছু সর্ষে আর কিছু ধুনো এনে রাখিস, আমি যজ্ঞ করব। তো তুমি মানে ভাবতেও পারবে না একটা স্পিরিট যার একটা পজিটিভ এনার্জিতে ভয় পাওয়া উচিত বা যেটা টেক্কা দেওয়ার কথা, সেই মন্দির, যে মন্দিরটা বলছিলাম যে মন্দিরটা রয়েছে তার বাড়িতে, আনন্দময়ী মায়ের মন্দির, তার বাড়িতে কিন্তু অ্যাকচুয়ালি 2টো মন্দির, একটা আনন্দময়ী মায়ের যেখানে আমরা সবাই যেতাম, আরেকটা তার 4তলা বাড়ির ওপরে যেইখানে তিনি দীক্ষা দিতেন সেইখানে একটা কালী মায়ের রূপ আছে, ঠিক আছে, সেটা ভয়ঙ্কর রূপ, যারা দীক্ষা নিতে যেত শুধু তারাই দেখতো, এবার যারা দেখে ভয় পেয়ে যেত তাদের কিন্তু আর কখনো দীক্ষা হতো না, দীক্ষা ওখানেই ক্যান্সেল হয়ে যেত, ঠিক আছে। এবারে সেইটা হচ্ছে সব থেকে পাওয়ারফুল, যেই মূর্তিটা এখন বললাম ভয়ঙ্কর মূর্তিটা, সেটা সবার থেকে পাওয়ারফুল। সেইটাকে ভেদ করে সে দাদুর পাশে একটা লাঠি থাকতো, যখন দাদু ঘুমাচ্ছে দাদুর পাশে লাঠিটা অটোমেটিক পড়ে যায়, মানে সিগন্যাল দেয় সে এসেছে দাদুকে। দাদু উঠে বসে, এবার বাঁ দিকে ঘাটটা মোড়াতেই দেখে সে দাঁড়িয়ে রয়েছে, মানে গ্রিলের বাইরে, সে কিন্তু বাড়িতে ঢুকতে পারেনি, গ্রিলের বাইরে দাঁড়িয়ে রয়েছে, বাইরে দাঁড়িয়ে বলছে যে তুই আমার বাড়িতে এসেছিস, তুই এখান থেকে যদি আমার বাড়িতে যাস তাহলে তুই কিন্তু আর বেঁচে ফিরবি না, তোকে আমি দেখে নেব। তো তখন দাদুর তো কিছু করার পালা, তখন একটা চ্যালেঞ্জ দিয়েছে, মানে একটা পাওয়ারফুল কত ভাবো, চ্যালেঞ্জ দিয়েছে, বলছে আমি আজ থেকে প্রায় 40-30 বছর ওইখানে থাকি, কেউ আমার বাড়িতে এসে আমাকে তাড়ানোর চেষ্টা করতেও পারবে না। দাদুকে এই জিনিসটা বলে গেছিলো। তার মানে তুমি ভাবো যতটা একটা স্পিরিট পুরনো হবে তার তত পাওয়ার বাড়বে। সে ওইখানে পেয়ে বসেছে, পুরো কোনো পুজো পড়েনি কিছু পড়েনি, সেইখানে অলরেডি পেয়ে বসেছে। তো 40 বছরের একটা স্পিরিটকে তাড়ানোর চ্যালেঞ্জ এবার দাদুর সামনে, যে কীভাবে তাড়াবো। দাদুও বলে বসে ঠিক আছে তুই যা, আমি দেখে নেবো তোকে। তো
দাদু সঙ্গে সঙ্গে পরের সকালে অমিত আঙ্কেলকে বলে যে তোদের এক ফোঁটাও লেট করা যাবে না, তুই এক্ষুনি নিয়ে আয়, আমি আসছি তোদের বাড়িতে। কেন আসছি? কারণ শনিবার দিনকে তুমি দেখবে নেগেটিভ এনার্জি, মানে শনিবার দিন রাত যেদিন ট্রানজিট হয়, নেগেটিভ এনার্জি আর পজিটিভ এনার্জি দুটোই কিন্তু হাইয়েস্ট পাওয়ারে থাকে, ঠিক আছে? তো যদি ওইখানে কোনো পজিটিভ এনার্জি না ঢোকানো হয় তাহলে কিন্তু সেইখানে কোনো কেস হয়ে যেতে পারে, কারণ সেই নেগেটিভ এনার্জিটা ভীষণই পাওয়ারফুল। সে মন্দির ভেদ করে যদি তার বাড়িতে আসতে পারে, সে তার মানে অনেকটাই পাওয়ারফুল এখন হয়ে উঠেছে। তো দাদু সঙ্গে সঙ্গে ইমিডিয়েট স্টেপ নেয়, সঙ্গে সঙ্গে যজ্ঞে বসে, সকাল 11টা নাগাদ যজ্ঞে বসা হয় ওই ফ্ল্যাটে। হ্যাঁ, ওই ফ্ল্যাটে, ঠিক আছে? তো তুমি ভাবো, আমরা যদি একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিই বা যাই দিই, আমাদের সঙ্গে সঙ্গে ঝাঁঝ লাগা শুরু করে। সেইখানে 11টার থেকে 1টার মধ্যে প্রায় 500 গ্রাম শুকনো লঙ্কা, ধুনো, সর্ষে সব পোড়ানো হয়ে গেছে, একটা ফোঁটা ধোয়া আর গন্ধ পর্যন্ত বেরোয়নি, ঠিক আছে? একটা পর্যন্ত মানে ধোয়া আর গন্ধটাও বেরোয়নি, মানে সবাই ফিট বসে রয়েছে, ঠিক আছে? কিন্তু অস্বস্তির একটা হয়ে রয়েছে যে আশেপাশে কেউ একটা রয়েছে, সবার অস্বস্তি হচ্ছে যে আশেপাশে কেউ একটা রয়েছে। তো দাদু অনেকক্ষণ ধরে চেষ্টা করলো, মাঝে ব্রেক নিয়েছে, আবার চেষ্টা করেছে। 1 কেজি শুকনো লঙ্কা প্রায় এতটা বড় প্যাকেট হয়, সেটা ফুরিয়ে গেছে, সেটা শেষ। তারপরে আবার 1 কেজি আনা হয়, আবার ধুনো আনা হয়, আবার তোমার সর্ষে আনা হয়, সব কিছু আবার আনা হয়, তারপরেও কিন্তু গন্ধ উঠছে না। শেষে দাদু সবাইকে বলে যে তোরা সবাই বেরিয়ে যা রুম থেকে, আমি একা থাকবো। সবাই বেরোয়। সবাই বেরোনোর পরে দাদু ওকে পার্সোনালি ডাকে। দাদুর মধ্যে পাওয়ার ছিল, কিন্তু এই জিনিসটা পাওয়ার ছিল, পার্সোনালি ডেকে ওকে জিজ্ঞেস করে তুই কী চাস। বলে তোকে আমি বলে এসেছি যে আমার ফ্ল্যাটে বা আমার বাড়িতে আমি যেখানে থাকছি সেখানে আননোন, মানে অজানা লোক যদি আমি দেখি, আমি কেন তাদের মানব? আমি এখানে থাকি, আমি এখানে গলায় দড়ি দিয়েছিলাম কারণ আমার সাথে আমি যাকে ভালোবাসতাম তার বিয়ে হয়নি, আমি না বিয়ে করতে পেরে, হ্যাঁ, যাকে ভালোবাসতাম তার সাথে বিয়ে হয়নি, আমি সেই জিনিসটা না নিতে পেরে গলায় দড়ি দিয়েছিলাম, আর তারপর থেকে আমি এখানেই থাকি, আমি এখানেই এনার্জি গেইন করেছি, এখানেই সব কিছু করেছি, আমি তো বেরোবো না। তো দাদু বলছে তুই তাহলে কী চাস? আমি চাই যে ওরা বেরিয়ে যাক। বলছে তাহলে তুই এক কাজ কর, তুই বেরোবি না যখন, তুই ওদেরকে 7 দিন টাইম দে, তুই ওদেরকে 7 দিন ভয় দেখাস না, ওদেরকে 7 দিন শান্তিতে ছাড়, আমি ওদেরকে বের করছি, আমি অমিতদের বের করছি, তারপরে তুই এসে থাকবি। সেই 7 দিন যদি কিছু তুই করিস তাহলে আমি ছাড়বো না তোকে, আর যদি 7 দিন থেকে 8 দিনের মাথায় আমি যাই তাহলে তুই আমায় ছাড়বি না। আমাদের মধ্যে কথা তাহলে ঠিক রইলো? বললো হ্যাঁ, তাহলে তুই যদি বলিস তাহলে আমি এই জিনিসটা করব। তো সঙ্গে সঙ্গে যখন ও বেরিয়ে যায় রুম থেকে 7 দিনের জন্য, কথা ওয়াইজ ও ছেড়ে চলে যায়। আচ্ছা, মানে ছেড়ে চলে যায় ইন দ্য সেন্স ও অ্যাপার্টমেন্টের নিচেই কিন্তু থাকছে, ঘুরে বেড়াচ্ছে, আচ্ছা, ঠিক আছে? কিন্তু ও অন্য কোথাও যাবে না, ও অ্যাপার্টমেন্টে ঢুকবে, সব কিছু করবে, ওদেরকে কিচ্ছু করবে না, ডিস্টার্ব করবে না ওই 7 দিনের জন্যে। কিন্তু আরেকটা জিনিস বলেছিল, 7 দিনের পরে যদি 8 দিন হয় তাহলে আমি তোকে কিছু করব না, আমি কিন্তু এদেরকে কারোর একটা দেহ বের করে ছাড়বো। এই কথাটা ডিরেক্ট বলেছি, আমি দেহ বের করে ছাড়বো, ঠিক আছে? তো দাদু বলেছিল কাউকে কিছু করতে হবে না, আমি ওদের 6 দিনের মাথাতেই বের করে দেবো। তো এবার কথা ওয়াইজ যেরকম চললো, 5 দিনের মধ্যে অন্য একটা ঘর ভাড়া দেখা হলো, কারণ ওই টাইমে তো সঙ্গে সঙ্গে কেনা একটা ইম্পসিবল ব্যাপার, বিকজ কিনে এসছে ফ্ল্যাটটা। তো তখন ভাড়া নেওয়া হলো। 6 দিনের মাথায় যখন ওরা শিফট হবে তখন কিন্তু ও আবার দাদুর কাছে একবার যায় যে ওরা কাল বেরোচ্ছে, তো যদি না বেরোয় তাহলে কিন্তু মনে আছে তো আমাদের কথা, আমি কিন্তু 7 দিনের মাথায় কাউকে একজনকে মেরে দেবো, ঠিক আছে? তো বললো না, কাউকে মারতে হবে না, ওরা কালকেই বেরিয়ে যাচ্ছে, তুই 7 দিনে ঢুকে যাবি, তুই 7 দিনেই ঢুকে যাবি, তোকে 8 দিনে ঢুকতে হবে না, তুই 7 দিন, ওরা বেরোলে তুই ঢুকে যাবি। তো 6 দিনের মাথায় ওরা পুরো প্যাক করে এসে বেরিয়ে আসে, 7 দিনের মাথায় ও ঢুকে যায়। তুমি যদি এখনও যাও, তুমি ওখানে দেখবে না টব রাখা, টবের মধ্যে কিন্তু কোনো গাছ ওঠে না, অনেক সময় হয় ওই লতা পাতা না বেরিয়ে পড়ে, হয়ে যায়। তুমি যদি দেখো তাহলে এখনও পুরো ফ্ল্যাটটাতে ঝুল ধরা, আমি খুব কম দেখেছি ওখানে জামা কাপড় মেলা, 1 মাস পরে আবার দেখেছি ওইখানে কেউ নেই, ও এখনও ওইখানে থাকে অ্যাট এক্স্যাক্ট পয়েন্ট, ওইখানে কেউ থাকতে পারবে না, কেউ রাত কাটাতে পারে না এখনও,
সঙ্গে সঙ্গে ভয় দেখাতে শুরু করে দেয়। বাচ্চা মেয়েটাকে কোনো ক্ষতি করেনি? বাচ্চা মেয়েটাকে কিছু করেনি, কারণ বাচ্চা মেয়েটার সাথে তো কোনো শত্রুতা ছিল না, উল্টো বাচ্চা মেয়েটার সাথে এসে খেলতো, ওর সাথে কথা বলতো, কিন্তু বাচ্চা মেয়েটাকে বলতো যে তুই তোর মা বাবাকে বল যেন এখান দিয়ে বেরিয়ে যায়। বাচ্চা মেয়েটা বলেছিল যে আমাকে শুধু বলে যে আমাদের চলে যেতে, আমাদের নাকি ভাল লাগে না, কিন্তু আমার সাথে খেলে। তো ওকে কোনো ক্ষতি করেনি, যা ক্ষতি করার চেষ্টা করেছিল সেটা হচ্ছে অমিত আঙ্কেল আর অমিত আঙ্কেলের ওয়াইফকে। ঠিক আছে, সেটা এখনও রয়েছে, যদি কোনো সময় কেউ যায় দেখবে ওই মুনলাইট অ্যাপার্টমেন্টের ফার্স্ট ফ্লোরটা এখনও ফাঁকা, একদম রাস্তার সাইডেই, একদম রাস্তার সাইডেই, সেইখানে এখনও ফাঁকা, এখনও রয়েছে। ফ্ল্যাটের ভিতর মানে ফ্ল্যাটের উপরের কোনো হ্যাঁ, ওপরে কিচ্ছু হয় না, মানে ডিস্টার্ব করে না, ও ওইখানেই রয়েছে। আচ্ছা, শুধু ওই ফ্ল্যাটটাই কাউকে ঢুকতে দেয়, মানে ওই রুমগুলো, ওই রুমটাতে কাউকে ঢুকতে দেয় না, ওই 1 BHK ওইটুকুনি, মানে উপরের কাউকে ডিস্টার্ব, ওপরে কাউকে না, পাশেও ফ্ল্যাট আছে ওইখানেও কাউকে ডিস্টার্ব করে না। উপরের লোকরা জানে? হ্যাঁ হ্যাঁ জানে, সব জানে, তাদের রয়েছে, হ্যাঁ রয়েছে জানে, কিন্তু ডিস্টার্ব করে না, ওদের কোনো অসুবিধা নেই। কিছু হ্যাঁ, ওটা এখনো তালা মারা। পরে ধরা হয়েছিল, যে বাড়িটা মানে ফ্ল্যাটটা বেচেছিল, ওকে ধরা হয়েছিল যে সস্তা দামে বেচেছিস কেন। তো ও বলেছিল যে আমি তো কিছু জানি না, আমি তো দালালি করি। তো যে মালিক ছিল তাকে ধরা হয়েছিল, সে পরে বলেছিল যে হ্যাঁ কেস আছে এরকম, কিন্তু আমি বুঝিনি এরকম হয়ে যাবে, ঠিক আছে আপনাদের টাকা আমি ফেরত দিয়ে দেবো। তো পরে আবার টাকা ফেরত দিয়েছিল, যদিও সৎ মানুষ বলে, কিন্তু অসৎ হলে তো, হ্যাঁ অসৎ হলে সঙ্গে সঙ্গে বলতো না আমি জানি না, আমি দিতেও পারবো। এই একটা সেকেন্ড ঘটনা ছিল। আমরা এই ঘটনা থেকে একটা কনক্লুশনে আসলাম, যেটা হচ্ছে একটা অতৃপ্ত আত্মা একটা বাড়িতে এত বছর থাকলে তার পরিণতি কি হতে পারে। আমরা সবসময় শুনি যে কেউ না কেউ গিয়ে ওই আত্মাটাকে তাড়িয়ে দিয়েছে, বা মানে ওখান থেকে মোক্ষের দিকে নিয়ে গেছে। হ্যাঁ, বাট তোমার ঘটনায় আমরা বুঝতে পারলাম যে কখনো মুক্তি, হ্যাঁ কিছু কিছু আত্মা অতৃপ্ত এখনো। তুমি অতৃপ্ত আত্মা বললে তো, এরপরে তোমাকে তাহলে আরেকটা ঘটনা আমি বলি। তো এটাও আমার ওই দিদাবাড়ির বাড়ির ওইখানেই, ঠিক আছে। তো বলতে পারো গড়িয়া এরিয়াতেই। তো প্রায় 80s দিকের ঘটনা তোমায় বলছি, ঠিক আছে, একদম অথেন্টিক আসল ঘটনা। বাড়ি যেটা ভুতুরে বাড়ি ছিল, সেইটা ছিল এক সময় একটা নেভি অফিসারের বাড়ি, ঠিক আছে। তো নেভি অফিসারের ফ্যামিলিতে কে কে ছিল আগে বলে নি। তার ওয়াইফ, তার 2 মেয়ে, আর সাথে একটা কাজের লোক থাকতো, ঠিক আছে। আর নেভি অফিসারের একটা বন্ধু ছিল, সে সবসময় আর কি তার বাড়িতে যাতায়াত করতো, ঠিক আছে। তো নেভি অফিসার প্রায় 6 মাস 3 মাসের জন্য বেরিয়ে যেত, জানো যেরকম নেভি অফিসারদের হয়, নেভির ডিউটি, আর্মির ডিউটি হয় দেশের জন্য, আমাদের 6 মাস 3 মাস বা যখন যখন দরকার পড়ে আসতে পারে না বাড়িতে, সেরকমভাবে উনি থাকতো। আর এইখানে থাকতো হচ্ছে তার ওয়াইফ, তার 2 মেয়ে আর কাজের লোক, ঠিক আছে। তো একদিন তিনি বাড়ি ফিরেছেন, দিব্যি সবার সাথে গল্প করছে, সব কিছু করছে। বাজারে গেছে, তখন অনেকে হয় না আমাদের পাড়ার লোকগুলো যে কানে কথা লাগিয়ে দেওয়ার মতন, তো সেরকমই একটা লোক এসে তাকে বলে যে তোমার সেই বন্ধুটা আছে না, সেই বন্ধুটা কিন্তু তুমি না থাকলে তোমার বাড়িতে আসে। তো তখন নেভি অফিসারটা বিশ্বাস করেনি। তো উনি বলল তুমি বিশ্বাস করছো না, তুমি একবার ট্রাই করে দেখো, তুমি একবার এক্সপেরিমেন্ট করে দেখো, যদি ধরতে পারো তাহলে ভালো, তাহলে আমায় বিশ্বাস করো, না হলে করো না, আমি ভুল, তখন আমায় এসে শাস্তি দিও তুমি। তো বললো ঠিক আছে, আমি আপনার কথায় আমি ভেবে দেখছি। তো উনি নেভি অফিসার বাড়িতে এসে অনেকক্ষণ ধরে ভাবলো, চুপচাপ বসে অনেকক্ষণ ধরে ভাবলো যে সত্যি হতে পারে, ঠিক আছে একবার ট্রায়াল করেই দেখি। তো বাড়িতে বললো যে আমার 2 দিন পরে আবার লেটার এসছে, আমাকে আবার বেরিয়ে যেতে হবে, ডিউটিতে কল এসে গেছে। তো তার ওয়াইফ বলছে এত তাড়াতাড়ি, তুমি তো 1 সপ্তাহে আসলে, তুমি তো মোটামুটি 1 মাস 2 মাস আগে যাও না। তো বলছে না আমার কল এসছে, এমার্জেন্সি হয়ে গেছে, আমার যেতেই হবে। তো বললো ঠিক আছে। তো সঙ্গে সঙ্গে ওর বন্ধুকে কল করা হলো যে তুই আয়, আমিও চলে যাব, তো আমায় একটু ছেড়ে দিয়ে আসবি। তো বললো ঠিক আছে আমি আসছি। তো এসেছে বন্ধু, ঠিক সন্ধেবেলায় একদম ব্যাগ ফ্যাগ ট্রলি, 2-3টে ট্রলি রেডি করে ওরা বেরিয়ে যাচ্ছে, নেভি অফিসার আর তার বন্ধু। নেভির অফিসার চলে যাবে আর বন্ধুটা অন্যদিকে চলে যাবে, হিসাব মতন আমাদের সেটাই বলে, বন্ধুরা নিজের বাড়ি চলে যাবে। বাট এইখানে নেভির অফিসার যখন পৌঁছে গেছে ডিউটির ওইখানে, ওর অ্যাকচুয়ালি তো ডিউটি নেই, ও বসে আছে কিন্তু পোর্টের বাইরেই, ঠিক আছে। ওর বন্ধুটা এসে ওর বাড়িতেই ঢুকে গেছে, ঠিক আছে। এবার এইখানে বলি, ওই নেভি অফিসার ওয়াইফ আর নেভির বন্ধুটার
দুজনের মধ্যে একটা অবৈধ সম্পর্ক ছিল, ঠিক আছে। যেই লোকটা বলেছিল সে অ্যাকচুয়ালি কিন্তু সত্যি কথা বলেছিল, ঠিক আছে। তো নেভির অফিসারটা প্রায় তখন রাত 12টা বাজে, ঠিক আছে, মানে 12টা বাজতে যায় ঘড়িতে। ঘড়ির যদি আমি বলি 11:30টার সময় বাড়িতে এসছে। এবার তুমি ঘড়ির সাথে ম্যাচ করো ঘটনা, যেগুলো বলবো। 11:30টার মধ্যে বাড়িতে ঢুকেছে, ঢুকে দরজা নক করেছে, কাজের লোক দরজাটা খুলেছে। এবার ওয়াইফটা কী করতো, যেহেতু অবৈধ সম্পর্ক ছিল সেহেতু ওয়াইফ আর বন্ধুটা একটা রুমে শুতো, আর দুটো মেয়েকে পাঠিয়ে দিত কাজের লোকের সাথে শুতে, ঠিক আছে। তো একটা চিটিংয়ের ব্যাপার আর কি এইখানে উঠে আসছে। তো তুমি যদি দেখো তাহলে আমরা রাগে অনেক কিছুই করে দিতে পারি, নেভিরও তখন রাগের কোনো কন্ট্রোল ছিল না, ঠিক আছে। যখন দেখছে বাড়িতে ঢুকে যে বন্ধুর জুতোটা রাখা আছে, এবার যখন ওয়াইফের রুমে নক করেছে তখন দরজাটা খুলেছে আবার নিজে বন্ধু তখন বলতে পারো তুমি গেঞ্জি ছাড়া, আর ওয়াইফ অলরেডি কম্বলের নিচে শুয়ে রয়েছে, ঠিক আছে। তো রাগ কন্ট্রোল করতে পারেনি, আর নেভিটার খুব শখ ছিল যে এনশিয়েন্ট জিনিসপত্র রাখতো, খুব পুরনো। ঠিক ওর পাশে দেওয়ালেই ঢাল তরোয়াল ছিল, সেখান থেকে একটা তরোয়াল বের করে সঙ্গে সঙ্গে ঢুকেই বন্ধুর গলায় কোপ মেরেছে। সঙ্গে সঙ্গে তলোয়ারটাতে এত ধার ছিল যে পুরো বলতে পারো এখান দিয়ে গলাটা কেটে পুরো অর্ধেকটা পিছন দিকে ঝুলে গেছিলো, ঠিক আছে। ওইটা দেখে সঙ্গে সঙ্গে ওয়াইফ তো আর কি করবে, ওয়াইফ চেঁচিয়ে উঠে দৌড় মেরেছে অন্যদিকে, ডাইনিংয়ের দিকে দৌড় মেরেছে। আর ওদের বিশাল বড় বাড়ি, বলতে পারো বাংলোর মতন, দৌড়াতে শেষ হচ্ছে না। এবার গিয়ে যে ধরেছে নেভিটা ধরে সঙ্গে সঙ্গে থালার মধ্যে দিয়ে ওকে হ্যাঁচড়াতে নিয়ে গেছে। সেই বাসনগুলো পড়ে যাওয়ার আওয়াজ, ঠিক আছে, হ্যাঁচড়াতে নিয়ে গেছে। বউটা যে কাঁদছে যে আমাকে ছেড়ে দাও, ভুল হয়ে গেছে, আমি কোনো সময় করবো না, আমাকে ছেড়ে দাও। সেই জিনিসগুলো, এইগুলো পয়েন্ট করে রাখো, এইগুলো হচ্ছে ওকে কোনায় নিয়ে গিয়ে বউটাকে একদম কুচি করে কেটেছে, ঠিক আছে। তরোয়াল দিয়ে পুরো মানে বলতে পারো পিস করে কেটেছে, তাতেও ওর রাগটা শান্ত হয়নি, ঠিক আছে। তো এই জিনিসগুলো দেখে নিয়েছিল কাজের লোক, কোনো মতো তখন পালাবে কাজের লোক, দুটো মেয়েকে তো বাঁচাতে হবে, ওরা যা করছে করুক, দুটো মেয়েকে বাঁচাতে হবে। তো ছোটো মেয়েটা ঘুম দিয়ে আর উঠছে না, বড় মেয়েটাকে কোনো মতে কোলে তুলেছে, ছোটো মেয়েটাকে কোলে তুলতে যাবে সেই সময় নেভির অফিসারটা একদম রুমের মধ্যে ঢুকে পড়েছে। আর কাজের লোকটা সঙ্গে সঙ্গে ছোটো মেয়েটাকে ছেড়েই বড় মেয়েটাকে নিয়ে দৌড় মেরেছে তোমার পিছনের গেটে যাওয়ার জন্যে। তো সেইখানে ছোটো মেয়েটাকেও একদম পিস করে কেটেছে রাগের মধ্যে। যদি পেতো তাহলে কাজের লোক আর বড় মেয়েটাকেও হয়তো কেটে ফেলতো। যাই হোক, সেই বড় মেয়েটা তখন ওরমভাবে এই দৃশ্যটা দেখে ও পুরো বোবা হয়ে গেছে, ও তখন আর কথা বলতে পারে না, আর এখনও কথা বলতে পারে না, ঠিক আছে। তো যখন সব কিছু হয় প্রায় আধ ঘন্টাও নিজে চেয়ারে বসে, নেভি অফিসার আধ ঘন্টা চেয়ারে বসে নিজেকে ঠান্ডা করে সিনারিওটা ভাবে শুধু, যে পুরো তো রক্ত ঝর্ণা হচ্ছে চারিদিকে, পুরো বাড়ি লাল, পুরো গ্রাউন্ড সাদা পাথর বসানো, পুরো লাল হয়ে গেছে, ঠিক আছে। তো ও ভাবে আমার আর কোনো কাজ নেই, আমিও এইবারে রেজিগনেশন লেটার দেবো। রেজিগনেশন লেটারও শান্ত মাথায় পেন আর পেপারে লেখে যে আমি নেভি থেকে রেজিগনেশন দিতে চাই, মানে নেভিতে রিজাইন দিতে চাই, আমি আজ থেকে আর কাজে আসবো না, আমার ওয়াইফ এই করেছে আমার বন্ধুর সাথে, তাই জন্যে ওদের মৃত্যুর জন্যে আমি দায়ী, আমার মেয়ের মৃত্যুর জন্যও আমি দায়ী, কারণ আমার এতটাই রাগ উঠে গেছিলো আমি চিনতে পারিনি ও আমার মেয়ে, আর আমি নিজে গলায় দড়ি দিতে চলেছি, আমি সুইসাইড করেছি, ঠিক আছে। এইটা দিয়ে সাইন করে ও একদম যেইখানে পেপারটা রেখেছিল তার পাশেই ফ্যান ছিল, ওইখানে গলায় দড়ি দেয়, ঠিক আছে। এই দৃশ্যটা হয়ে গেল সেই রাতে। ঠিক শুরু হয়েছিল মানে গলায় কোপ মেরেছিল একদম 12টার একটুখানি আগে, আর তুমি ধরে নিতে পারো তারপর থেকে 12টার মধ্যে দিয়েই শুরু হয়ে গেছে ওদের আর কি দৌড়াদৌড়ি, এইসব শুরু হয়ে গেছে, কাটাকুটি একদম কুচি করে কাটা 12টার থেকে 1:45 পর্যন্ত চলেছে, ঠিক আছে। তো পরের দিন সকালে দুধওয়ালা যখন দুধওয়ালা এসে দেখে দরজার নিচ থেকে পুরো লাল গাঢ় রক্ত বয়ে একদম পুরো শক্ত হয়ে গেছে। তখন মানে আমরা যখন রক্তটা দেখি শক্ত হয়ে গেলে গুঁড়ো ওঠে না, সেই ধরনের জিনিস। তো সবাইকে ডেকেছে, পুলিশ এসেছে, পুলিশ মানে পুরো ঘেরাও করে নিয়েছে, পেপারে বেরিয়েছিল ঘটনাটা, ঠিক আছে।
এরম করে বাড়ি তখন পুরো একদম ঘেরাও করা পুলিশে। ও তখন লাইন ঠাইন লাগিয়ে দিত একদম পুরো মেপে ঠেপে, একদম ওইখানে কেউ ঢুকতে পারবে না। আর যদি বলো তাহলে বিশাল বড়, ওইখানে বিশাল বড় বাড়ি, তোমার ওইখানে মোটামুটি একটা দুটো ফ্ল্যাট উঠে যাবে। ঠিক আছে, তো সেটা বলতে পারো। এইবারে ঠিক 1.5 সপ্তাহ পর, ঠিক আছে, 1.5 সপ্তাহ পর লোকেরা যখনই যাতায়াত করে শোনে ওইখান দিয়ে চেঁচানোর আওয়াজ বা কোনো থালা বাসনের আওয়াজ। ঠিক আছে, রাস্তার ধারেই তো বাড়িটা, থালা বাসনের আওয়াজ, হঠাৎ লাইট জ্বলছে, লাইট অফ হচ্ছে, ঠিক আছে, ভীষণ চেঁচানোর আওয়াজ। ঠিক আছে, মানে যখন গলাটা কেটেছিল ওর বন্ধুর, তখন ওর ওয়াইফ ভীষণ জোরে চেঁচিয়েছিল, সেই আওয়াজ। ঠিক আছে, সেরকম আওয়াজ লোকে পেত। এই করে করে অনেক দিন কাটে এবং সেটার কমপ্লেন করেছিল প্রায় 1 বছর পরে, কমপ্লেন করেছিল গভর্নমেন্টের কাছেই। ঠিক আছে, তো গভর্নমেন্ট তখন ভুতুরে ব্যাপার না, সেইখানে অবৈধ কোনো কারবারও হতে পারে। ঠিক আছে, আমরা জানি না কিন্তু ভূত বা কী, অবৈধ কারবারও হতে পারে, সেটা গভর্নমেন্ট নিজেও হয়তো জানবে না। ঠিক আছে, তো এইবারে কি হয়েছে, ওইখানে ক্লাবের ছেলেরা ওরা একটা নেপালিকে ঠিক করেছিল। নেপালিদের শুনবে বহুত নাকি সাহস হয়, তো নেপালিকে ঠিক করেছিল। তো ওরা জানতে চেয়েছিল যে এইখানে অবৈধ কারবার সত্যিকারের হয় নাকি সত্যিকারের কোনো ভুতুরে ব্যাপার আছে। তো নেপালিটাকে পাঠানো হয়। তো তখনকার দিনে তুমি ভেবে নাও প্রায় 85-86 এরকম, তখনকার দিনে বলেছিল আমরা তোকে 5,000 টাকা দেবো তুই যদি পুরো রাতটা এখানে থাকতে পারিস। তো নেপালিটা এগ্রি করেছিল, বলেছিল খাওয়ার সব দায়িত্ব আমাদের, তুই শুধু গিয়ে থাকবি, আর কিছু তোর কাজ নেই। তো ওকে রুটি, চিকেন কষা, 2টো বিয়ারের বোতল সব কিছু দিয়ে পাঠানো হয়। ও 11:30 নাগাদ ঢুকে যায়, না 11টা নাগাদ ঢুকে যায়, 11:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট, 2টো বিয়ারের বোতল আর পুরো টিফিন বক্স ফাঁকা। এবারে শোবে, মানে মাথাটা রাখবে তখনই প্রায় 11:45-12:10, তখনই শুনছে তোমার চামচের আওয়াজ। ঠিক আছে, এবার পয়েন্ট হচ্ছে ওখানে কিন্তু সব পুলিশ ক্লিয়ার করিয়ে দিয়েছিল, থালা বাসন কিচ্ছু নেই, অথচ চামচের আওয়াজ, থালার আওয়াজ, অটোমেটিক লাইট জ্বলছে অফ হচ্ছে। ঠিক আছে, 1 বছর হয়ে গেছে, ইলেকট্রিসিটি থাকার কথা না, কিন্তু লাইট জ্বলছে, লাইট অফ হচ্ছে, টিভি জ্বলছে, টিভি অফ হচ্ছে, ফ্যান চলছে, ফ্যান অফ হচ্ছে অটোমেটিক। ও উঠে এবার বসেছে, যদি বেশি সাহসী আমরা কি ভাববো কোনো মানুষ করছে। ঠিক আছে, ও এবার উঠে পুরো বাড়িটা দেখতে শুরু করে, পুরো বাড়িটা দেখতে শুরু করে যে দোতলার দিয়েই কী হচ্ছে। এবার দোতলা বাড়ি, ঠিক আছে, দোতলা বাড়ি, তখনকার দিনে দোতলা বাড়ি মানে বুঝতে পারছো তো, দোতলা বাড়ি। ও সিঁড়ি দিয়ে একবার নিচে দেখে যে নিচে কেউ নেই, আর উপরেও দেখে যে ছাদে কেউ আসে নাকি, দেখে ছাদেও কেউ নেই। ঠিক আছে, সুতরাং কোনো মানুষ হয়তো করছে না, আনটিল আর আনলেস ছেলেগুলো বাইরে দিয়ে বদমাশি করছে। তখনও বাইরে একবার ডাক দেয় যে দাদা সাহেব আপনারা কি বদমাশি করছেন আমার সাথে? বলে আমরা কিছু করছি না তো, বলে আমি এইখানে আওয়াজ পাচ্ছি, বলে তোর যদি ডাউট হয় তাহলে আমরা দূরে গিয়ে দাঁড়াচ্ছি, তাহলে আমরা পুরো বাউন্ডারির বাইরে গিয়ে দাঁড়াচ্ছি, কিন্তু আমরা আছি, তোর অসুবিধা হলে আমরা এখানে ডাক দিবি, আমরা সঙ্গে সঙ্গে চলে আসবো। বললো ঠিক আছে। তো ও আবার না ঘরের মধ্যে এবার ঘোরাঘুরি করে। ঠিক আছে, তো ঘোরাঘুরি করতে গিয়ে ঠিক 12টা বাজার কিছুক্ষণ আগে সিং করে একটা আওয়াজ আসে, মানে গলাটা কাটার, বন্ধুর গলাটা কেটেছে, তখন ওরম আওয়াজ, সঙ্গে সঙ্গে মানে ওয়াইফের চেঁচানোর আওয়াজ, সেইটা শুনে ভয় পেয়ে গেছে। ঠিক আছে, এবার তাও রয়েছে, এবার একটা গা ছমছমে ব্যাপার, সঙ্গে সঙ্গে উঠে যে দৌড় দিয়েছে, দরজা খুলে, দরজা খোলার আওয়াজ হচ্ছে, বাসন পড়ার আওয়াজ হচ্ছে, বাসন দিয়ে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে যে ওয়াইফটাকে এনেছে সেইটার আওয়াজগুলো সব পাচ্ছে, ডিটো আওয়াজ পাচ্ছে। ওকে যে কোনায় নিয়ে গিয়ে ফেলেছে, মাথায় যে মেরেছে ওর ওয়াইফটার, সেইটার আওয়াজ পেয়েছে। সমানে ওয়াইফটা যে বলছে যে আমাকে মেরো না, ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, সেই কথাবার্তাগুলো পরিষ্কার শুনতে পাচ্ছে, পরিষ্কার। দিয়ে যে সঙ্গে সঙ্গে কাটছে ওকে, সেই জিনিসটাও শুনতে পেয়েছে। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে অটোমেটিক। তোমার চেয়ার সরানোর আওয়াজ, কিছু নেই কিন্তু বাড়িতে, চেয়ার সরানোর আওয়াজ, সব কিছু পড়ে যাওয়ার আওয়াজ, তখনও লাইট জ্বলছে, অফ হচ্ছে। তারপরে কিছুক্ষণের জন্য শান্ত হলো, আবার যেইখানে মেয়েটা শুয়েছিল সেইখানে গিয়ে আবার তরোয়াল চালানোর আওয়াজ, মানে মেয়েটাকে যখন কেটেছে সেই আওয়াজ। ঠিক আছে, তুমি ভাবো এইখানে একটা না, দুটো না, 4টে আত্মা। ঠিক আছে, মেয়েটা জানেও না যে ও মরে গেল কী করে, বন্ধু, ওয়াইফ আর নেভি অফিসারটা জানে যে কী জিনিসটা হয়েছিল। ওদের আত্মাটা অতৃপ্ত, মেয়েটার আত্মাটাও অতৃপ্তই রয়ে গেল ও না জানতেই।
ঠিক আছে, এই জিনিসটা হলো। তো যখন হচ্ছে জিনিসটা দেখছে না আরও আস্তে আস্তে বাড়ছে, জিনিসটা কিন্তু খুব জোর 45 মিনিট 1 ঘন্টা থেকেছিল, কিন্তু যখনও ঘরে রয়েছে সেই 45 মিনিট 1 ঘন্টার কোনো হিসাব নেই, সেটা হয়েই যাচ্ছে জিনিসটা চলেই যাচ্ছে, শেষমেশও বেরিয়ে আসে। বলে দাদা ভাই আমি আর থাকতে পারছি না, সত্যি কিছু আছে ওইখানে, কোনো মানুষকে আমি দেখতে পাইনি, আপনারা যদি কিছু না করে থাকেন তাহলে ওইখানে সত্যি কিছু আছে। তখন ওকে বলা হয় যে আমরা এত দূর থেকে করবোই বা কী করে, তুই বল, আমরা এত দূর থেকে করবো কী করে, তোকে ওই জন্যে পাঠানো হয়েছিল যে আমরা দেখতে চেয়েছিলাম যে এইখানে সত্যিকারের ভূত রয়েছে নাকি কোনো মানুষই বদমাশি করে, তুই ভয় পেয়েছিস, তার মানে আমাদের সিওরিটি হলো যে এইখানে কিছু না কিছু আছে। সেই কথাটা শুনে একটা প্রমোটারকে খবর দেওয়া হয়, ঠিক আছে, যে এবার অনেক সময় হয় বাড়ি ফাড়ি ভেঙে দিলে ওই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। তো প্রমোটারকে খবর দেওয়া হয় যে এখানে এই ল্যান্ড রয়েছে, বা আপনি গভর্নমেন্টের সাথে কথা বলে আপনি পেপার টেপার নিয়ে চলে আসতে পারেন, বাড়ি বা ফ্ল্যাট বানাতে পারেন। তো প্রমোটার রাজি হয়ে যায়, প্রমোটারকে কিছু বলাও হয়নি যে এইখানে এই কেস, ঠিক আছে। তো প্রমোটার রাজি হয়ে গেছে, প্রমোটার সব কিছু করে মাপ ঠাপ নিয়ে বলে ঠিক আছে এখানে তাহলে একটা কমপ্লেক্স, মানে তো এটা অনেক দিন হয়ে গেছে। হ্যাঁ এখন অনেক দিন হয়ে গেছে ফ্ল্যাটটা, এখন ফ্ল্যাট মানে সেই সময় তো আর ফ্ল্যাট ছিল না, না এই বাড়িটা তাও ধরে রাখো তোমার ভুতুরে অবস্থায় 7 থেকে 8 বছর ছিল, ঠিক আছে। তো ফ্ল্যাট হয়েছে মোটামুটি আমি যখন ওই 5-6 বছর তখন ফ্ল্যাট হয়েছে, ঠিক আছে। মানে দিদা একবার আমাকে দেখাতে এনেছিল যে দেখ এই ফ্ল্যাটটা দেখছিস, এইটা আগে ভুতুরে বাড়ি ছিল, ঠিক আছে। তো তারপরে আমাকে দিদা ঘটনাটা বলে, ঘটনাটা দিদার মুখ থেকেই শোনা। তো এইবারে প্রমোটারকে আনা হলো, প্রমোটার জানে না কিছু, অ্যাজ ইউজুয়াল যেরকম কাজে লেগে যায় সবাই সেরকম কাজে লেগেছে। তোমার বাড়ি ভাঙা হলো, বাড়ি ভাঙার সময় মাটি খুঁড়ে যখন দেখছে, অনেক দিনের পুরোনো বাড়ি, দেওয়াল ঢাল খসেও পড়েছিল, 7-8 বছর মেনটেনেন্স ছাড়া, খুঁড়ে দেখছে একটা বিড়ালের মতন একটা স্ট্রাকচারের না হাড় কঙ্কাল বেরিয়েছে, মানে বিড়ালটা কোনো মতো ওইখানে এসে মরেছে, ঠিক আছে। বিড়ালটাকে এবার ক্লিয়ার করা হলো, বিড়াল মরেছে আমাদের কোনো অসুবিধা নেই। তারপরে কাজ হচ্ছে যখন বাড়ি ভাঙা হচ্ছে পুরো, হঠাৎ একজনের মাথার ওপর ইট পড়ে সে মরে যায়, হঠাৎ ইটটা পড়ে। এবার একটা ভারী ইট যদি পড়ে, এত বড় একটা চাই পড়ে, সে কি আর বাঁচবে, তার মাথা থেতলে গেছে, এমনিই মরে গেছে, একটা ঘটনা ঘটলো। দ্বিতীয় এবার আবার 1-2 সপ্তাহের জন্য রেস্ট, ঠিক আছে, কিছু হচ্ছে না। তোমার মাঝে মাঝে মিস্ত্রিরা কাজে আসছে, মাঝে মাঝে আসছে না, মানে ওদের বন্ধু মারা গেলে যা হয় যে কাজে যাব না, আমাদের একজন মারা গেছে, আবার আবার ডেকে আনা হয়েছে যে না কাজ কর, নাহলে কি করে হবে, ও মারা গেছে, কিছু কাজ তো আটকানো যাবে না। তো আবার করা হয়, আবার একটা সিমিলার ধরনের কেস হয় যে স্লিপ কেটে রডের মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে। মানে অনেকজনে ভাববে না আমি ফাইনাল ডেস্টিনেশন মুভিটা বলছি, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছিল জিনিসগুলো, ঠিক আছে। স্লিপ কেটে রডে ঢুকে গেছে, তো ওর রডটা ঢুকেছে, ও কিন্তু বেঁচে গেছে, যদিও বেঁচে গেছিলো, রডটা এখান দিয়ে ঢুকে গেছিলো, বেঁচে গেছিলো। আবার কাজ কিছুদিনের জন্য বন্ধ, এরম করতে 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 তোমার 6-7 জনের মধ্যে 4 জন মারা গেছে, আর 2 জন ওরকম ইনজিওর হয়ে পড়ে রয়েছে। তো প্রমোটারের ওপরেও কেস করা হয়েছে যে তুমি যে ওইখানে করছো, তাহলে মিস্ত্রিগুলোর এরকম অবস্থা হচ্ছে কি করে। প্রমোটার জানেই না কিছু, প্রমোটার পরে খবর নেয়, প্রমোটারকে বলা হয় যে আপনি যেখানে বাড়িটা ভাঙছেন সেটা কিন্তু ভুতুরে বাড়ি ছিল, এই ব্যাপার। তো ও বলে ধুর এইসব ব্যাপার হয় নাকি, মানেনি। ও কিন্তু আবার অন্য একটা রাজমিস্ত্রির সাথে কন্ট্যাক্ট করে আবার কিন্তু তাদেরকে তুলে ধরে এনেছে, খুব ভালো মতন হলো। সেইখানেও সেম কেস, এবার যে প্রমোটার ছিল কাজ স্টপ করিয়ে এবার এত টাকার ব্যাপার, পুরো ওখানটা কেনা, এত টাকা গেছে, তখনকার দিনে লাখ টাকা যাওয়া মানে বিশাল বড় ব্যাপার হয়ে গেল, ওর পুরো লসে চলছে, ও না একটা মেন্টাল ডিপ্রেশনে চলে আসে। এইবারে এইখানে যে বাড়িটা ভেঙেছে না, এই জিনিসটা এফেক্ট করে ওর ফ্যামিলিতেও, ঠিক আছে। ফ্যামিলিতে ও দেখে যে দিন দিন একটা অন্য ধরনের ব্যাপার ক্রিয়েট হচ্ছে, কারোর না কারোর একটা শরীর খারাপের মধ্যে সবাই একজন যাচ্ছে, কারোর জ্বর, কাউকে হসপিটালে এমার্জেন্সিতে নিয়ে যেতে হচ্ছে। এরম করতে 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 প্রমোটারের মাই মারা গেল,
ঠিক আছে, প্রমোটারের মা মানে পুরো সুস্থ, কিন্তু হঠাৎ জ্বর হলো, হঠাৎ হসপিটালে নিয়ে যাওয়া হলো, পরের দিনই মারা গেল। ঠিক আছে, যদিও আমি যদি ভাবি এটা এখন অস্বাভাবিক কিছু না, নর্মাল ডেথ হয়তো হয়েছে জ্বরের জন্যে, বাট ও তখন একটা জিনিস ভাবে যে আমি তো এই কথাটা শুনেছিলাম, আমি একবার দেখি। ঠিক আছে, তো ও একজনের থেকে পরামর্শ নেয় যে আমাকে এই বলেছে, আমার কি দেখা উচিত? তো ও বললো হ্যাঁ তুই একবার দেখ, যে আমিও অনেক জিনিস ফেস করেছি বাড়ি ভাঙার সময়, যদি কিছু থেকে থাকে তাহলে অনেক ডিস্টার্ব করে, যে অনেক ভাই ডিস্টার্ব তোকে করবেই, তো এতজন তোর মারা যাচ্ছে, তোর ফ্যামিলিরও ক্ষতি হচ্ছে, তুই একবার কনসাল্ট কর কাউকে। তো ও জানি না সে কোথার থেকে একটা তান্ত্রিককে ধরে এনেছিল, তো তান্ত্রিকটাকে ধরে এনে তান্ত্রিকটা বলছে যে এইখানে অ্যাকচুয়ালি একজনেরই আত্মা রয়েছে, ওর জন্যে কেউ বেরোতে পারছে না। আচ্ছা, ওর জন্যে কেউ মানে মোক্ষ প্রাপ্ত হতে পারছে না, সবাই অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে একজন মেইন আছে, হ্যাঁ, সেটা হচ্ছে নেভির অফিসারটা। আচ্ছা, ওর জন্যে সবাই রয়ে গেছে, মানে আরো কিছু জন, হ্যাঁ, ওর ফ্যামিলি, ওর ফ্যামিলিটা রয়ে গেছে, ওর বন্ধু, ওর ওয়াইফ আর ওর মেয়েটা রয়ে গেছে ওর জন্যে। তো এই জিনিসটা প্রত্যেক রাতে কন্টিনিউ হতে থাকে। তো তোমাকে খুব একটা রিচুয়াল করতে হবে, মানে তোমার ইয়েতে যজ্ঞ আমায় বসতে হবে, তো সেই জিনিসটা করে তারপর দেখতে হবে কি হয়। তো রীতিমতন যজ্ঞে বসা হয়েছে, অনেক তান্ত্রিককে নিয়েই বসা হয়েছিল, উনি একা করেননি, বলেছিল আমি একা করতে পারবো না, কারণ এইখানে একটা না 4টে অতৃপ্ত আত্মা, তাও আবার একজনের কানেকশানে রয়েছে। ঠিক আছে, তো সেই জন্যে ওকে আরও 4-5 জন তান্ত্রিককে নিয়ে আসতে হয়েছে। এবার সবাই মিলে যজ্ঞ করছে, যজ্ঞর অনেকক্ষণ ধরে কিছুই হচ্ছে না, কোনো গায়ে লাগছে না কারুর। সে আগের ঘটনাটা বললাম, সেম ধরনের কোনো গায়ে লাগছে না, এখানে ধুনো টুনোর ঘটনা নেই, গায়ে লাগছে না। ঠিক আছে, মানে তুমি একটা জিনিস ভাবো, তোমার বাড়িতে যদি যজ্ঞ হয়, একটা পজিটিভনেস যেটা থাকে, কারুর কিছু গায়ে লাগছে না, বাড়ি ঠাড়ি কিন্তু ভাঙা। ঠিক আছে, মানে ফ্ল্যাটটা তৈরি করবে যে, সেটার কিন্তু অলরেডি ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, কিন্তু অর্ধেক। ঠিক আছে, তো সেই জায়গা দিয়ে আস্তে 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 যজ্ঞ করার পর 2 দিন 3 দিন, মানে 2 মাস 3 মাস এরকম, 1 সপ্তাহ 2 সপ্তাহ বা বলতে পারো 1 মাস 2 মাস পর পর এরকম যজ্ঞ করা হয়েছে, তাতে কোনো প্রভাব পড়েনি। ঠিক আছে, লাস্টে একটা তোমার খুব আমি ভুল না হলে দিদা বলেছিল, তোমার একটা মহাকালী যজ্ঞ থাকে বোধ হয়, আমার মনে পড়ছে না, একটা মহাকালী যজ্ঞ থাকে, সেইটাই রাস্তা, সেটা যদি না হয় তাহলে আর কোনো উপায় নেই। ঠিক আছে, তো এবার ওরা এতটাই পাওয়ার পেয়েছে, এবার 4 জন রয়েছে। ঠিক আছে, 4 জন রয়েছে, এতটাই একসাথে পাওয়ার পেয়ে গেছে যে পুরো ইন্টারলিঙ্কড হয়ে গেছে, একটা কি বলবো, যদি আমি শিকলের সাথে শিকল বেঁধে দিই সেরকম একটা অবস্থা হয়ে গেছে, মানে যদি একজন বেরিয়ে যেতে পারে তাহলে কিন্তু সবাই বেরিয়ে যাবে, কিন্তু কেউ বেরোতে পারছে না, এই একটা লুপের মধ্যে পড়ে গেছে, সে টাইমের লুপে পড়ে গেছে একটা। সেই জিনিসটা কন্টিনিউ হতে 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 প্রায় 6-7 মাস পরে আবার মহাযজ্ঞ বসলো। ঠিক আছে, তখন আসলো আবার, যারা যারা ছিলেন সবাই আসলো, প্রায় সকাল থেকে বিকেল পর্যন্ত যজ্ঞ করা হলো, তখন একটা পজিটিভনেস দেখা হচ্ছে। ঠিক আছে, আর এইখানে তোমার যেই মিস্ত্রিগুলো ছিল, সেই মিস্ত্রিগুলো আর কোনো কন্ট্যাক্ট করেনি, মানে এবার যেখানে যেখানে যাচ্ছিল সেইখানে বলেছিল আমি আর কাজ করব না। পুরো ঘটনাটা কিন্তু রটিয়ে গেছিলো, মানে এই এরিয়াটায় ভূত রয়েছে বা কিছু রয়েছে, এখানে গেলে মিস্ত্রিদের ক্ষতি হচ্ছে, কেউ কোনো কাজ করবে না। এবার তুমি জানো যে এই মিস্ত্রি ওই পাড়ায় যায়, ওই মিস্ত্রি ওই সেই পাড়ায় যায়, এরম করে করে মুখে রটিয়ে যায় যে এই অবস্থা, সেরম করে করে রটিয়ে গেছে। শেষে যখন যজ্ঞ শেষ হয়েছে, ঠিক আছে, তখন থেকে খুব একটা অসুবিধা কিন্তু হয়নি, কিন্তু তাও ওই প্রোমোটারের প্রায় 3-4 মাস লেগেছে, সে বাইরের থেকে মিস্ত্রি আনিয়েছে, তার আরও ডবল খরচা, বাইরের থেকে মিস্ত্রি আনিয়েছে, মিস্ত্রি আনিয়ে তাও সেই যে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করছে, যেই দিকে অ্যাকচুয়াল বাংলোটা ছিল সেই দিকে দেওয়ালও হেলে পড়ছে, সেই জিনিসটা ঠিক করতে 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 আরও 6-7 মাস, মোট কথা প্রোমোটারের পুরো 1 বছর লস। ঠিক আছে, প্রোমোটারের পুরো 1 বছর লস। তারপর আস্তে আস্তে জায়গাটা ঠিক হলো, লোকের যাতায়াত শুরু হলো আবার করে, এখন জায়গাটা নর্মাল, মানে ফ্ল্যাট সব বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, এখন জায়গাটা ফ্ল্যাট পুরো দাঁড়িয়ে, তুমি বলতে পারো এখন 2টো কমপ্লেক্সে ফ্ল্যাট ওখানে রয়েছে, এখন খুব সুন্দর ফ্ল্যাট, কেউ দেখে ওখানে বলবে না যে ওইখানে ভুতুরে বাড়ি ছিল,
কারণ আমাকে যখন দিদা প্রথমবার দেখিয়েছে রিক্সা করে যাওয়ার সময় যে এখানে দেখ এইটা হচ্ছে ভুতুরে বাড়ি ছিল, তখন আমি বলছি এত সুন্দর ফ্ল্যাটের মধ্যে ভুতুরে বাড়ি, তুমি ঢপ মারছো। বলছে না এইটা ভেঙে ফ্ল্যাট করা হয়েছে। তখন আমাকে দিদা পুরো ঘটনাটা বলে যে এই হয়েছিল এইখানে, এই ঘটনাটা খবরের কাগজেও বেরিয়েছিল, যে ভৌতিক ঘটনা। ওরা একটা বের করে দেখবে কোয়েশ্চেন মার্ক, ভূত এরকম কোয়েশ্চেন মার্ক দিয়ে বের করে, ভূত নাকি অবৈধ কোনো কাজ, সেরম ধরনের ওরা বের করেছিল। সেরম ধরনের খবরের কাগজেও যদি কেউ 80s খবরের কাগজ খুঁজে পায় তাহলে দেখতে পারে। এবার পার্টিকুলারলি এখন 80s খবরের কাগজ পাওয়া যাবে না। তো এখন পুরো একদম আস্ত ফ্ল্যাট, এখন ফ্যামিলির পর ফ্যামিলি ওইখানে থাকে, কোনো নেগেটিভ এখন ইস্যু হয় না। বিকজ ওই লাস্ট যে যজ্ঞটা করেছিল ওইটা বলেছিল অ্যাটলিস্ট টাইম লাগবে কিছুদিন হতে, মানে ওই ডিট্যাচমেন্ট হতে টাইমটা লাগবে, যে আমি শিকলটাকে আস্তে আস্তে ছিঁড়বো সেটা যে বেরোবে সেই জিনিসটা টাইম লাগবে বলেছিল। তবে সবার শেষে নেভির আত্মাটাই বেরোবে, এই জিনিসটা বলে গেছিল। যেহেতু ওটা একদমই অতৃপ্ত, মানে এটা হচ্ছে আগেরটার থেকেও ভয়ঙ্কর। হ্যাঁ, মানে নেভির আত্মাটা মানে বলতে পারো যে খুব একটা ডিপ্রেসড হয়ে স্বাভাবিক। এরকম একটা ঘটনা ঘটলে মানে কাইন্ড অফ একজন অফিসারকে চিট করা হচ্ছে, সে যে কেউ হলে তার রাগ তো ধরবেই। মানে আমি তার আলটিমেট রেজাল্ট আমি কিছু বলবো না সেটা নিয়ে, সেটা তার কি ব্যক্তিগত ব্যাপার, সেগুলো যেগুলো করেছে, বাট রাগ তো হবেই স্বাভাবিক। আমি হলে আমিও রাগ হবো, তুমি হলে তুমিও রাগ হবে। তো সেটা না, 3টে ঘটনা আজকে তোমার কাছ থেকে আমরা শুনলাম, 3টেই একটু অন্য ধরনের ঘটনা। মানে আমরা সচরাচর এখন, তাও আমি সেকেন্ড ঘটনা যেটা ফ্ল্যাটের ঘটনাটা বলবো যে ওটা একটু শোনা যায়, হ্যাঁ এখনকার দিনে এরকম টাইপের ঘটনা। বাট এই শেষ ঘটনাটা আর প্রথম ঘটনাটা একদমই অন্যরকম। প্রথম ঘটনাটা তো আমার মায়ের সাথে পুরো একদমই অন্যরকম, মানে পজিশন, বাট পজিশনটা একটু আলাদা টাইপের। মানে পজিশনটা নিয়ে যাওয়ার জন্য আসলে কোনো নিয়ে যাওয়ার না, কিন্তু নিয়ে যাবে। মানে আমরা ম্যাক্সিমাম টাইম দেখি ক্ষতি করে পজিশনে, কিন্তু তোমার মায়ের ক্ষেত্রে সেটা কিন্তু মানে নিয়ে যেতে চাইছে, যেহেতু বেস্ট ফ্রেন্ড। আর সেকেন্ড ঘটনাটা তো আমরা শুনে থাকি, আমি বলবো না যে এরকম ঘটনা শুনি না, শুনে থাকি। আর থার্ড ঘটনা তো একদমই মানে অন্য ধরনের একটা ঘটনা। যাই হোক, খুবই ভালো লাগলো তোমার সাথে পডকাস্ট করে। তোমার কাছে আরও বলছিলে আরও ঘটনা আছে, আমরা পরবর্তীকালে সেরকম হলে আরও ঘটনা শুনবো নিশ্চয়ই। আজকের মতো এখানেই শেষ করছি। আর আপনারা কমেন্ট করুন আপনাদের এই 3টে ঘটনার মধ্যে কোন ঘটনাটা ভালো লাগলো। আর যেটা আমি সবসময় বলি যে আপনাদের কাছেও যদি কোনো শোনা বা আপনাদের সাথে ঘটা ঘটনা থাকে তাহলে নিচে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, আমরা তারপর শুনবো এবং আপনাদের ডেকে নেব আমাদের এই স্টুডিওয়। আর আরেকটা জিনিস যেটা আমি নতুন বলা শুরু করেছি সেটা হচ্ছে সাবস্ক্রাইবটা করুন, নতুন চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইবটা করুন। থ্যাংক ইউ, আবার দেখা হবে আশা করছি, দেখা যাক দর্শক কী বলে, সেই অনুযায়ী আমরা আবার হয়তো ভবিষ্যতে বসবো। থ্যাংক ইউ।